আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি সম্পর্কে আলোচনা করতে চাই। তো গতি সম্পর্কে আলোচনা করতে গেলে ফার্স্টে যে দুইটা টপিক সম্পর্কে জেনে নিতে হয়, সেই দুইটা টপিক হচ্ছে স্থিতি ও গতি। আবার স্থিতি ও গতি সম্পর্কে জানতে গেলে আরো দুইটা বিষয় সম্পর্কে জানতে হয়, সেটা হলো যা স্থির ও গতিশীল। এটা হলো স্থির ও গতিশীল। এখন প্রশ্ন হলো স্থির কাকে বলে, গতিশীল কাকে বলে। আমরা যদি বইয়ের ডেফিনিশন একটু বলতে চাই, স্থির ও গতিশীলের ডেফিনিশনটা সেটা হলো এরকম যে সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন হয় তখন আমরা তাকে বলি গতিশীল, আর যদি অবস্থান পরিবর্তন না হয় তখন আমরা তাকে বলি স্থির। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপেক্ষিক, একজনের সাপেক্ষে আরেকজনকে মাপা। যেমন বিষয়টা একটু একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করে ফেলি। চলো, তো ফার্স্টে মনে করে এখানে একটা ট্রেন আছে, ঠিক আছে। এই ট্রেন প্রতি সেকেন্ডে সামনের দিকে মনে করো 5 মিটার পার সেকেন্ড করে আগাচ্ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 5 মিটার করে সামনের দিকে যাচ্ছে এবং একজন লোক এই ট্রেনের ভিতরে বসে আছে। এখন যদি প্রশ্ন করা হয় এই ব্যক্তি স্থির না গতিশীল, একজ্যাক্ট অ্যান্সার কিন্তু দেওয়া যাবে না, কারণ ব্যক্তি স্থিরও হতে পারে গতিশীলও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কার সাপেক্ষে। যদি আমি জিজ্ঞাসা করি ট্রেনের সাপেক্ষে সে স্থির না গতিশীল, ট্রেনের সাপেক্ষে সে কিন্তু স্থির। তার কারণ হলো ট্রেনটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে সামনের দিকে যাচ্ছে। যেহেতু ট্রেনের ভিতরে ব্যক্তি বসে আছে, তার মানে ব্যক্তিও তো ট্রেনের সাথে প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, অর্থাৎ তাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু। এখন যদি প্রশ্ন করা হয় অর্থাৎ পরিবেশের কোন একটা বস্তুর সাথে তাকে তুলনা করা হয়, বা যদি আমার সাথেই তাকে তুলনা করি যে সে আমার সাপেক্ষে গতিশীল না স্থির, অবশ্যই সে গতিশীল। তার কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে সে আমার থেকে 5 মিটার করে সরে যাচ্ছে, ঠিক আছে। দ্যাটস তার অবস্থার পরিবর্তন হচ্ছে, এই জন্য সে আমার সাপেক্ষে গতিশীল। এখন যদি প্রশ্ন করা হয় উল্টোটা যে তার সাপেক্ষে আমি স্থির না গতিশীল, তাহলে আমি তার সাপেক্ষে কিন্তু আমি গতিশীল। তার কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে তো আমার থেকে সে 5 মিটার করে সরে যাচ্ছে, এই জন্য তার সাপেক্ষে আমি গতিশীল, আমার সাপেক্ষে সে গতিশীল। ওকে। আর স্থির বস্তুর অবস্থানকে আমরা বলি স্থিতি এবং গতিশীল বস্তুর অবস্থানকে আমরা বলি গতি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আসলে আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। বন্ধুরা, আমাদের নেক্সট টপিক হচ্ছে বিভিন্ন প্রকার গতি। তো ফার্স্টে যেটা আসে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি অ্যাকচুয়ালি কি? সরল রৈখিক গতি হচ্ছে কোনো বস্তু যে গতিতে কোনো বস্তু সরল পথে চলে তাকে আমরা বলি সরল রৈখিক গতি, বা ওই বস্তুটার গতিটাকে আমরা বলি সরল রৈখিক গতি। যেমন দেখো, একটা গাড়ি যদি সোজা পথে চলে বা সরল রৈখিক পথে চলে, সেই গাড়ি বা বস্তুর গতিটাই হচ্ছে সরল রৈখিক গতি। অথবা আমাদের যে পরন্ত বস্তু আছে, অর্থাৎ মাধ্যাকর্ষণ বলের ফলে বস্তু যে উপর থেকে নিচের দিকে পড়ে, এই বস্তুর গতিটাকে আমরা বলি সরল রৈখিক গতি। অর্থাৎ যেহেতু সে সোজাসুজি পড়ে যাচ্ছে, দ্যাটস সেটা সরল রৈখিক গতি। এখন আমরা জানবো ঘূর্ণন গতি কাকে বলে। ঘূর্ণন গতি হচ্ছে যে গতিতে কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, তখন আমরা ওই বস্তুর ওই গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। যেমন দেখা যাচ্ছে ফ্যানের ফাঁকার গতি, অথবা আমাদের যে ঘড়ির কাঁটা আছে তাদের গতি, অথবা যে গাড়ির চাকার ঘূর্ণন, সেটা হচ্ছে এগুলা সবগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ঘূর্ণন গতি। তার কারণ হচ্ছে এরা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। যেমন গাড়ির চাকা তার নিজের অক্ষে, অর্থাৎ নিজের যে বৃত্তাকার কক্ষপথ আছে তার উপরই সে কি করে ঘূর্ণন করে। এবং ফাঁকা, বৈদ্যুতিক ফাঁকা দেখা যাচ্ছে যে সে কি করে, আচ্ছা আমার আঁকা জোকা তো ভালো না। দেখো বৈদ্যুতিক ফাঁকা কি করে, বৈদ্যুতিক ফাঁকা তার যে অক্ষ আছে সেই অক্ষের উপর সে ঘোরাঘুরি করে। এইদিকে যদি আমরা এই শীর্ষবিন্দুটাকে নিয়ে বলি, সে এই অক্ষের উপর এই বিন্দুকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি ঘুরতে থাকে। তাই এই ধরনের বৈদ্যুতিক ফাঁকার যে ঘূর্ণন, সে আমরা বলবো ঘূর্ণন গতি। অথবা আমরা বলতে পারি যে চাঁদ, পৃথিবীর যে চতুর্দিকে ঘুরে, সেটাকেও আমরা বলবো চাঁদের যে গতি, সেটাকেও আমরা বলবো ঘূর্ণন গতি। অথবা পৃথিবী যে তার নিজের অক্ষের উপরে ঘুরতেছে, সেটাও কেমন গতি, সেটাও অ্যাকচুয়ালি ঘূর্ণন গতি। কারণ তারা প্রত্যেকটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে।
ঠিক আছে, দ্যাটস এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। তো বন্ধুরা এখন আমরা জানবো চলন গতি সম্পর্কে। তো চলন গতির ডেফিনেশনটা এইভাবে দিলে সবচেয়ে সুন্দর হয় আমি মনে করি। যে গতিতে কোনো বস্তু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে না ঘুরে সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে, তখন আমরা সেই ধরনের গতিকে বলবো চলন গতি। অ্যাকচুয়ালি তুমি দেখো, আমরা যে গাড়ির কথা বলছি একটু আগে, গাড়ির যে চাকা আছে, এই চাকার গতি হচ্ছে কি গতি? ঘূর্ণন গতি। তার কারণ হচ্ছে সে তার নিজের কক্ষের উপরই ঘুরতে থাকে। আর যেই চাকার যে গাড়িগুলা থাকে সেই গাড়ির গতিটা হচ্ছে অ্যাকচুয়ালি চলন গতি। ঠিক আছে, তো এখন দেখো আরো চলন গতি হতে পারে যখন আমরা বস্তুকে এইভাবে নিক্ষেপ করি। ঠিক আছে, এই ধরনের বস্তুর গতিও হচ্ছে অ্যাকচুয়ালি চলন গতি। এই কারণে চলন গতি হয় দুই প্রকার। একটা হচ্ছে সরল রৈখিক গতি, সরল রৈখিক চলন গতি, সরল রৈখিক রৈখিক, আর একটা হচ্ছে বক্র রৈখিক, বক্র রৈখিক। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যেটা আমরা ফার্স্টে পড়ে আসছি সরল রৈখিক গতি, সেটাও অ্যাকচুয়ালি চলন গতি। ঠিক আছে, কিন্তু ঘূর্ণন গতিটা হচ্ছে চলন গতি না, কারণ আমরা ডেফিনিশনই বলছি যে গতিতে কোনো বস্তু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে না ঘুরে সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করে, তখন আমরা তাকে বলবো কোন ধরনের গতি? অ্যাকচুয়ালি চলন গতি। আর চলন গতি দুই ধরনের, একটা হচ্ছে সরলরৈখিক আর একটা হচ্ছে বক্ররৈখিক গতি। তো আমরা এখন জানবো পর্যায়বৃত্ত গতি সম্পর্কে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে একইভাবে অতিক্রম করে, তখন আমরা ওই বস্তুর গতিকে বলবো পর্যায়বৃত্ত গতি। যেমন আমাদের ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের একটা পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, যেমন দেখো এখানে ঘড়ির কাঁটা যদি আমরা এই ধরো মিনিটের কাঁটাটা যদি আমরা লিখি, এখানে 12 একটা পয়েন্ট আছে। ঠিক আছে, বা 12 যে নাম্বারটা আছে, তো যখন এইটা যদি মিনিটের কাঁটা হয়, এটা ডেফিনেটলি 60 মিনিট পরে আবার এই বিন্দুতে চলে আসবে। ঠিক আছে, যেহেতু মিনিটের কাঁটা, তাহলে 60 মিনিট পরে 12 থেকে স্টার্ট করলে 12তে চলে আসবে, আবার পরবর্তী 60টা আবার 12তে চলে আসবে, আবার পরবর্তী 60টা আবার 12তে চলে আসবে। অর্থাৎ এই যে 60 মিনিট পর পর সে ফিরে আসতেছে, এটা হচ্ছে নির্দিষ্ট সময়। এবং নির্দিষ্ট বিন্দুটা কোনটা? এই যে 12 বরাবর যে বিন্দুটা আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। যেহেতু কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর পর এই নির্দিষ্ট বিন্দুকে, নির্দিষ্ট সময় বলতে এখানে 60 মিনিট, এটা অন্যান্য মিনিট বা অন্যান্য সময় সেকেন্ডও হতে পারে। ঠিক আছে, বাট একই সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে যদি একইভাবে অতিক্রম করতে থাকে, তখন আমরা এই ধরনের গতিকে বলবো পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব স্পন্দন গতি নিয়ে। স্পন্দন গতি হচ্ছে ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন, এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তো স্পন্দন গতি কাকে বলে? যে গতিতে কোনো বস্তু একটি নির্দিষ্ট অবস্থানের দুই পাশে পর্যায়ক্রমে দুলতে থাকে, তখন আমরা ওই বস্তুর গতিকে বলবো স্পন্দন গতি। যেমন দেখো আমাদের দোলনার যে দোলক থাকে তার গতিটা কিন্তু স্পন্দন গতি। কেন স্পন্দন গতি? দেখো যদি এটা হচ্ছে দোলকটা হয়, তাহলে এটা একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়। তার মানে দেখো সে এই বিন্দুটার, ঠিক আছে, এই বিন্দুটার দুই পাশে যথাক্রমে সে যেহেতু দুলতে থাকে, দ্যাট সেই এই দোলনার দোলকের যে গতি, সেটা হচ্ছে এক ধরনের স্পন্দন গতি। এবং দেখো আমাদের যে স্প্রিং এর গতি আছে, অ্যাকচুয়ালি এই স্প্রিং এর যে স্পন্দন বা দোলন, সেটাও হচ্ছে এক ধরনের কি স্পন্দন গতি। তার কারণ হচ্ছে আমরা যদি এখানে বল প্রয়োগ করে এটাকে ছেড়ে দিই, দেখা যাবে এটা উপর নিচে ওঠানামা করতেছে। তার মানে সে সাম্যাবস্থার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। যেহেতু এই বিন্দুটার দুই পাশে সে পর্যায়ক্রমে দুলতে আছে, তাই এটাকেও আমরা বলবো স্পন্দন গতি। এখন প্রশ্ন হলো সরল স্পন্দন গতি কাকে বলে? সরল স্পন্দন গতি হচ্ছে অ্যাকচুয়ালি যে গতিতে কোনো বস্তু একটি নির্দিষ্ট অবস্থানের দুই পাশে সমতল বরাবর যদি সে দুলতে থাকে, তখন আমরা তাকে বলবো সরল স্পন্দন গতি। যেমন এখানে আমাদের স্প্রিং এর গতিটা হচ্ছে কেমন গতি? এটা কিন্তু সরল স্পন্দন গতি। বাট দোলনার গতিটা কেমন গতি? দোলনার গতিটা অবশ্যই হচ্ছে সার্কুলার মোশন, চক্রাকার গতি। ঠিক আছে, তার কারণ হচ্ছে দেখো সেটা একবার এইদিকে বাঁকা আকারে যাচ্ছে, আবার এইদিকে আসতেছে। দেখো এটা এরকম করে ঘুরতেছে। তো তো এই জিনিসটাকে যদি, এটাকে যদি আমরা এইভাবে ঘুরে দিই, দেখা যাবে এরকম চক্রাকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি দোলকের যে গতি সেটা হচ্ছে চক্রাকার গতি। ঠিক আছে, তো এটা যদি কম অ্যাঙ্গেলে ঘুরে, অর্থাৎ এই যে এখানের যে অ্যাঙ্গেলটা, এটা যদি খুবই কম পরিমাণ দুলতে থাকে, একদম এই অ্যাঙ্গেলটা যদি খুবই ক্ষুদ্র হয়, তখন দেখা যাচ্ছে সেটাও এক ধরনের সরল স্পন্দন গতির ভিতরে পড়ে। ঠিক আছে, এটা যদি খুবই কম অ্যাঙ্গেলে ঘুরতে থাকে, এই অ্যাঙ্গেলের পরিমাণটা যদি খুবই কম হয়, তাহলে এটাকেও আমরা বলি সরল স্পন্দন গতি। বাট অরিজিনালি হচ্ছে যে দোলনার দোলকের যে গতি, সেটা হচ্ছে চক্রাকার গতি। ওকে,
তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব রাশি সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো এখান থেকেই শুরু। তো দেখো রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখন প্রশ্ন হচ্ছে ভৌত জগৎ কি জিনিস? ভৌত জগৎ হচ্ছে অ্যাকচুয়ালি দেখার জগৎ, যেখানে আমরা বস্তুকে দেখতে পাই, সেই জগৎকে হচ্ছে আমরা বলি ভৌত জগৎ। ঠিক আছে? তো কি বলছি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারবো, মাপতে পারবো, তাদেরকে আমরা বলবো রাশি। এখন দেখো তো ভর কি আমরা মাপতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই। কত কেজি হয় আমরা এটা, কত গ্রাম বা কত কেজি হয় এটা আমরা বুঝতে পারি না? হ্যাঁ মাপতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এক ধরনের ভর, যেহেতু মাপতে পারি তার মানে এটা হচ্ছে এক ধরনের রাশি। দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো মাপতে পারি কতটুকু লম্বা, তার মানে এটাও এক ধরনের রাশি। তাপমাত্রা, হ্যাঁ কতটুকু উত্তপ্ত বা গরম এটাও আমরা মাপতে পারি, তার মানে এটাই রাশি, এটাও রাশি। এখন প্রশ্ন হচ্ছে রাশি নয় এমন জিনিস কি আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। যেমন আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, এগুলাকে কিন্তু আমরা মাপতে পারি না, পরিমাপ করতে পারি পারি না, জাস্ট ফিল করতে পারি, এই জন্য এগুলা রাশি নয়। এখন প্রশ্ন হচ্ছে রাশি কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তো রাশি হচ্ছে দুই প্রকার, একটা ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। এখন প্রশ্ন হচ্ছে স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি হচ্ছে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, বা দিক থাকলে অনেক সময় প্রয়োজন লাগে না, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। তো স্কেলার রাশিতে মেইন হচ্ছে কি, মান থাকতে হবে। ঠিক আছে? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয়, থাকা না বাট প্রয়োজন হয়, তাকে আমরা বলবো কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে? যেমন দেখো আমরা যদি এখানে বলি ভর, ঠিক আছে, এটা অবশ্যই কত কেজি হইছে এটা জানলেই হয়, বাট এটা কোন দিকে আছে সেটা আমার জানার দরকার নাই। তারপর হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা মানে কতটুকু দেহটা উত্তপ্ত, বা যে কোনো জিনিসের তাপমাত্রা মাপলে ওইটা কতটুকু উত্তপ্ত সেটা হচ্ছে, সেটার মানটা অর্থাৎ কতটুকু সেটা জানলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে। এখন দেখো ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন হয়, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে মান এবং দিক। ঠিক আছে? মান ও দিক, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়টাই প্রয়োজন, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। এবার মনে করো তুমি এখানে আছো, এবার তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করলা, বন্ধু তুমি কোথায় আছো? সে তোমাকে বললো আমি তোমার থেকে 10 মিটার দূরে আছি। এখন প্রশ্ন হলো তুমি কি তোমার বন্ধুর অবস্থানটা খুঁজে পাবা কিনা? পাবা না। কিন্তু তার কারণ হচ্ছে সে এই দিকেও 10 মিটার দূরে থাকতে পারে, রাইট? এই দিকেও 10 মিটার দূরে থাকতে পারে। ঠিক আছে? এই দিকেও 10 মিটার দূরে থাকতে পারে, এই দিকেও 10 মিটার দূরে থাকতে পারে, বিভিন্ন দিকে 10 মিটার দূরে থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোথায় যাবা, কোন দিকে যাইবা? ঠিক আছে? সে শুধু মান বলছে, অর্থাৎ কত দূরে আছে, বাট ডিরেকশন কিন্তু তোমাকে বলে নেয়। দ্যাটস ওয়াই তুমি তার অবস্থানটা নির্ণয় করতে, একজ্যাক্ট অবস্থানটা নির্ণয় করতে পারতেছো না। তাহলে একজ্যাক্ট অবস্থান নির্ণয় করার জন্য তোমাকে যদি বলতো বন্ধু আমি তোমার থেকে উত্তর দিকে 10 মিটার দূরে আছি, তাহলে যদি উত্তর দিক এই দিকে থাকতো, তুমি জাস্ট এই দিকে 10 মিটার গেলেই তার অবস্থানটা খুঁজে পাইতা। ঠিক আছে? ওকে। তো এখানে কয়টা জিনিস লাগছে? দুইটা জিনিস। একটা লাগছে মান, অর্থাৎ কতটুকু সে দূরে ছিল, আর একটা লাগছে কি দিক, অর্থাৎ কোন দিকে সে আছে। ঠিক আছে? তো যেই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য একটা জিনিস দিয়ে হবে না, শুধু দিকও না শুধু মানও না, দুইটা জিনিসই লাগবে, অর্থাৎ মান এবং দিক দুইটা দিয়ে প্রকাশ করতে হয়। সেই রাশিগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি। তো আসো আমরা ভেক্টর রাশির আরো কিছু এক্সাম্পল দেখি। তো বন্ধুরা এখন আমরা দুইটা রাশি নিব, এবং একটা নিব ভেক্টর রাশি, একটা নিব স্কেলার রাশি, এবং কেন তারা স্কেলার কেন তারা ভেক্টর সেটাই আমরা খোঁজার ট্রাই করব। তো তার ভিতরে যে দুইটা রাশি নিব আমরা, একটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে? দূরত্ব, দূরত্বের ইংলিশ হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স। আর এটা হচ্ছে একটা স্কেলার রাশি, স্কেলার। ঠিক আছে? আরেকটা রাশি নিব আমরা সরণ। ঠিক আছে? সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? এটা ডেফিনেটলি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ওকে। এখন আমাদের টার্গেট হচ্ছে কেন এরা ভেক্টর, কেন হচ্ছে স্কেলার, এগুলাকে আইডেন্টিফাই করা। ঠিক আছে? তো ফার্স্টে আমি দুইটা ডেফিনিশনটা একটু দিয়ে নেই। দূরত্ব হচ্ছে কোন গতিশীল বস্তুর
মোট অতিক্রান্ত পথই হচ্ছে দূরত্ব। ঠিক আছে, কোনো গতিশীল বস্তুর মোট অতিক্রান্ত পথই হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে কোনো গতিশীল বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত মধ্যবর্তী সরলরৈখিক যে দূরত্ব সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সরণ। এখন দেখো, মনে করো একজন ব্যক্তি এই এ অবস্থান থেকে সে ঘুরতে 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 এরকম একটা অবস্থান অর্থাৎ বি তে চলে আসছে। ঠিক আছে, এখন এই যে ব্যক্তির এ অবস্থান থেকে বি তে যাওয়া অর্থাৎ এই যে তার অবস্থানের পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা দুইভাবে হিসেব করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে সরণ হিসেব করতে পারি, আর একটা হচ্ছে দূরত্ব হিসেব করতে পারি। তো দূরত্ব হচ্ছে তার কোনটা, দেখো এই যে মোট যে পথ অতিক্রম করছে সেটা হচ্ছে তার দূরত্ব। ঠিক আছে, এই যে বাঁকা যে মোট পথটা সেটাই হচ্ছে কিন্তু তার দূরত্ব। ডেফিনিশন কি বলছেন, সরণের ডেফিনিশন হচ্ছে কোনো গতিশীল বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে আমরা বলবো কি, সরণ। তাহলে দেখো আদিতে সে ছিল এই অবস্থানে, আর শেষ অবস্থান হচ্ছে তার বি তে, এবং দেখো মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা হচ্ছে এই। এবার তুমি দেখো এখানে তার সরণ হিসাব করার জন্য দুইটা জিনিস লাগছে। কেন, একটা দেখো তাদের মধ্যবর্তী কতটুকু দূরত্ব অর্থাৎ কত দূরে আছে, এবং আরেকটা লাগছে তাদের ডিরেকশন। ডিরেকশনটা কোন দিকে, এই যে আদি থেকে শেষের দিকে, অর্থাৎ বস্তুটা আদিতে কোথায় ছিল, শেষে কোথায় আছে। মনে করো একজন লোক এখান থেকে এইদিকে 20 মিটার লাফ দিয়ে চলে গেছে, এবং পরবর্তী সে আরো 20 মিটার লাফ দিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে দূরত্ব মাপা যাবে কিনা এখান থেকে, হ্যাঁ দূরত্ব মাপা যাবে কিনা। অ্যান্সার হচ্ছে ইয়েস। যেহেতু ফার্স্টে সে 20 মিটার লাফ দিছে, পরবর্তীতে আরো 20 মিটার দিছে, তাহলে 20 হয়ে যাবে 40। এখন প্রশ্ন হচ্ছে সরণ মাপা যাবে কিনা। ঠিক আছে, ফার্স্টে সে 20 মিটার লাফ দিছে, পরবর্তীতে সে এখান থেকে আরো 20 মিটার লাফ দিছে, তাহলে অনেকের মনে হবে যে 20 সরণ হবে 40। না, এই অ্যান্সার কারেক্ট না। তার কারণ হচ্ছে এখান থেকে আমরা সরণ মাপার জন্য আমাদের ডিরেকশনের দরকার আছে। অ্যাকচুয়ালি সে কোন দিকে লাফ দিছে, যদি সে এই দিকে 20 মিটার লাফ দেয়, তাহলে যদি এটা সমকোণী হয় পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করতে হবে, কারণ আদি অবস্থা নেই, শেষ অবস্থা নেই। তার সরণ হবে এইটা, অর্থাৎ 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, এইটা হবে তার অ্যান্সার। অর্থাৎ এটা টোটালি 20 থেকে 40 থেকে কম। ঠিক আছে, হিসেব করলে। আবার যদি সে এই দিকে লাফটা না দিয়ে যদি সে অবশ্য 20 মিটার এই দিকে দিত, ঠিক আছে এই দিকে দিত, তাহলে দেখো তো এবার সরণ কত, আদি থেকে শেষ, সরণ হয়ে যাচ্ছে 0। যদি সে এই দিকে না লাফ দিয়ে এই দিকে 20 মিটার দিত, তাহলে আদি থেকে শেষ তার অবস্থান কোথায়, এই যে এতটুকু হয়ে যেত সরণ। অথবা যদি সে এই দিকে দিত, তাহলে এই দিকে 20 হয়ে যেত কত, 40। শুধু একটা মাত্র ওয়ে আছে, যেই ওয়েতে সে যখন সরলরৈখিক পথে চলে তখন দূরত্ব আর সরণ সেম, আদারওয়াইজ সব ক্ষেত্রেই ডিফারেন্স আসতেছে। তুমি দেখতেছো যখন এইদিকে লাফ দিচ্ছে তখন আদি থেকে শেষ দূরত্ব সরণ হচ্ছে এইটা, আবার যখন এইদিকে দিচ্ছে তখন সরণ হচ্ছে আদি থেকে শেষ এইটা, যখন এইদিকে লাফ দিচ্ছে তখন আদি থেকে শেষ সরণ মধ্যবর্তী কোনো দূরত্বই নেই, তার মানে সরণ হয়ে যাচ্ছে 0। যখন একমাত্র বস্তু সরলরৈখিক পথে চলে অর্থাৎ সোজাসুজি চলে, তখন হচ্ছে সরণ আর দূরত্ব সেম, অর্থাৎ 20 ঠিক আছে। তো আমাদের সরণ হিসেব করার জন্য অবশ্যই মান যেমন জানা দরকার, আমরা শুধু পরবর্তী 20 বলছি এই কারণে আমরা সরণটা এক্স্যাক্টলি মাপতে পারিনি। যখন আমরা বলে 20 এর সাথে পরবর্তী 20 মিটার লাফ দিয়ে গেছে, যে তার সাথে যে আমরা যদি দিকটাও বলে দিতাম যে কোন দিকে গেছে, তাহলে আমি এই ক্ষেত্রে সরণটাও হিসেব করতে পারতাম। এবার আসো আমরা বাস্তব দুইটা এক্সাম্পল দেখি কেন বিজ্ঞানীরা দূরত্বকে আর সরণকে আলাদা করলেন। মনে করো এটা একটা বাস স্ট্যান্ড, ঠিক আছে, ঢাকা বাস স্ট্যান্ড মনে করতে পারো তুমি। এখান থেকে চট্টগ্রাম যাওয়ার পথ হচ্ছে এইটা, মনে করো এটা হচ্ছে চট্টগ্রাম বাস স্ট্যান্ড। ঠিক আছে, এখন যে বাসের যে ড্রাইভার, ঠিক আছে, সে যখন ডিজেল ভর্তি করবে, হ্যাঁ ডিজেল ভর্তি করার সময় সে কি করবে, সরণ হিসেব করবে নাকি দূরত্ব হিসেব করবে? অবশ্যই কিন্তু সে দূরত্ব হিসেব করতে হবে। তার কারণ সে যদি সরণ হিসেব করে অর্থাৎ আদি অবস্থান এই, সে যাবে চট্টগ্রাম, শেষ অবস্থান এই, তার মানে এইটুকু দূরত্ব যদি সে হিসেব করে ডিজেল ভর্তি করে, হয়তো দেখা যাবে যে বাসটা এরকম একটা অবস্থানে এসে থেমে যাবে, সে তার কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারবে না। তার কারণ হচ্ছে এই বরাবর তো একদম ডিরেক্টলি কোনো পথ নেই, সে যে এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম বাস ডিরেক্টলি চালিয়ে যাবে সেই বরাবর কোনো আমাদের রোড আছে, নেই। দ্যাটস ওয়াই তাকে হিসেব করতে হবে কি, মোট পথ অতিক্রম করতে তার কি পরিমাণ ডিজেল যাবে সেটা হিসেব করে তাকে ডিজেল ভর্তি করতে হবে। অর্থাৎ সে দূরত্ব হিসেব করতে হবে, সরণ হিসেব করলে সে তার কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, এবার তুমি দেখো যদি এখানে একটা
এয়ারপোর্ট থাকতো, ধরো এখানে একটা বিমানবন্দর বা এয়ারপোর্ট, ঠিক আছে, এয়ারপোর্ট আছে, আর এখানে হচ্ছে ঢাকা এয়ারপোর্ট, এখানে হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট, সি এ, আর এটা ধরো ডি এ, ঠিক আছে, ঢাকা এয়ারপোর্ট আর এটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট। এবার তুমি দেখো যে বিমানের যে পাইলট সে যে ডিজেল ভর্তি করবে, অ্যাকচুয়ালি কিভাবে ভর্তি করবে, সে কি দূরত্ব হিসেব করবে নাকি সরণ হিসেব করবে? ডেফিনেটলি সে কিন্তু সরণ হিসেব করবে। তার কারণ হচ্ছে দেখো উপরের দিকে তো সর্বদিকেই পথ আছে, তার মানে সে দেখবে সে সে যেতে যেতে চায় সেটা তার থেকে কোন দিক থেকে সবচেয়ে কাছে, ঠিক আছে, এই যে সবচেয়ে কাছে সেটা হচ্ছে কম দূরত্ব এবং কোন দিকে, ঠিক আছে, এই দুইটা জিনিস সে হিসেব করতেছে, কোন দিকে এবং সবচেয়ে কাছে। তাহলে এইটা সে হিসেব করবে কি সরণ, দ্যাট ইজ ভেক্টর রাশি লাগবে এখানে, ঠিক আছে। এই জন্যই বিজ্ঞানীরা ভেক্টর রাশি স্কেলার রাশিকে আলাদা করেছেন। এবং দেখবা তুমি এখন যতই নতুন নতুন রাশি পাইবা সেগুলাকে স্কেলার কিনা ভেক্টর কিনা, আর ভেক্টর স্কেলার হলেই কেন, এগুলা চিন্তা করবা। এবার তুমি চিন্তা করো তো, মনে করো তুমি এখানে এখানে তোমার বাসা, তুমি একদম পুরো বাসা থেকে এদিকে থেকে এদিকে বাসা থেকে বেরোয় এদিকে পুরোটা হেঁটে আবার বাসায় আসছো। এখন তোমার কি পরিমাণ শক্তি ব্যয় হয়েছে এটা তুমি কি দিয়ে হিসেব করবা? দূরত্ব না সরণ দিয়ে? অবশ্যই দূরত্ব দিয়ে। কারণ তুমি যদি সরণ দিয়ে হিসেব করো তাহলে আদি থেকে শেষ, তুমি আদিতে ঘরে ছিলা এখন শেষও ঘরে আসো, তার মানে মধ্যবর্তী কোনো ডিস্টেন্স বা দূরত্ব নেই, দ্যাটস ওয়াই সরণ জিরো। তার মানে তোমার কোনো শক্তি ব্যয় হয় না, অবশ্যই শক্তি ব্যয় হয়েছে। এজন্য তুমি কি হিসেব করবা? অবশ্যই তোমাকে দূরত্ব হিসেব করতে হবে, অর্থাৎ প্রতি মিটারে বা প্রতি কিলোমিটারে তুমি কি পরিমাণ শক্তি ব্যয় করছো এবং মোট কত পথ হাঁটছো তার উপরে তোমার শক্তিটা তুমি হিসেব করে বের করতে পারবা। তো তুমি এরকম যত নতুন নতুন রাশি পাইবা এখন চিন্তা করবা কোন একটা রাশি স্কেলার নাকি ভেক্টর এবং হলেও কেন, ঠিক আছে, তার ব্যাখ্যাটা তুমি খুঁজে বের করবা। আসো আমরা পরবর্তী টপিকে চলে যাই। এবার মনে করো তোমার কাছে একটা বৃত্ত আছে এরকম, এটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, ঠিক আছে, ওকে। এবার তোমাকে বলছে দূরত্ব নির্ণয় করতে এটার আর হচ্ছে সরণ। তবে বলে দিছে বস্তুটা অর্ধেক পথ অতিক্রম করছে। 1 মিটার ব্যাসার্ধের কোন একটা বৃত্তকে কোন একটা বস্তু অর্ধেক পথ অতিক্রম করলে তার দূরত্ব ও সরণ নির্ণয় করার জন্য বলছে। তো দূরত্বের ক্ষেত্রে তো আমরা জানি মোট অতিক্রান্ত পথ, তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রে মোট পথ হচ্ছে কত? 2πr। আর যেহেতু বস্তুটা অর্ধেক পথ অতিক্রম করছে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 2πr/2। তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। আর আর এর ভ্যালু কত? অ্যাকচুয়ালি 1 দ্বারা পাই কে গুণ করলে হচ্ছে কত হবে? পাই। আর পাই এর ভ্যালু কত? 3.1416 মিটার। হ্যাঁ, এবার তুমি খেয়াল করো, যদি সরণ হিসেব করো সরণ কত আসবে? সরণ হচ্ছে আদি থেকে শেষ, যেহেতু সে অর্ধেক পথ অতিক্রম করছে তার মানে শুরুতে বস্তুটা ছিল এখানে, শেষে চলে আসবে এখানে, অর্থাৎ আদি থেকে শেষ এইটা। তার মানে এটা হচ্ছে যেহেতু অর্ধবৃত্ত বা কেন্দ্রগামী যে, তাহলে কত হবে সরণটা? ব্যাসার্ধটা যেহেতু 1, তাহলে এই দিকেও তো ব্যাসার্ধ 1 থাকবে, তার মানে 1 কত হয়ে যাবে? অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে, ঠিক আছে। তো সর্বক্ষেত্রেই সরণ আর দূরত্ব সেম নয়, এটা তুমি অবশ্যই কনসেপ্ট দিয়ে থিঙ্কিং করে আইডেন্টিফাই করবা। ওকে, আল্লাহ হাফেজ। দ্রুতি ও বেগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড আর বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি। তো দ্রুতি জিনিসটাই আসছে দ্রুত দেখে। যেমন একটু খেয়াল করো, একজন লোক মনে করো 30 মিটার পথ অতিক্রম করে 6 সেকেন্ডে। আরেকজন লোক সে 24 মিটার পথ অতিক্রম করে 4 সেকেন্ডে। এখন প্রশ্ন হলো কে দ্রুত যাচ্ছে? এটা আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারতেছি না কে দ্রুত যাচ্ছে। এজন্য আমরা কি করব, এখান থেকে দুইজন ব্যক্তির অতিক্রান্ত পথটা আমরা 1 সেকেন্ডে কে কতটুকু অতিক্রম করতেছে সেটা আমরা নির্ণয় করব, দেন সেখান থেকে আমরা তুলনা করার ট্রাই করব, ঠিক আছে। তো ফার্স্ট ব্যক্তি সে 6 সেকেন্ডে অতিক্রম করতেছে 30 মিটার পথ, সে 1 সেকেন্ডে অতিক্রম করতেছে 30/6, 5 6 30 সমান 5 মিটার পথ। আর সে এখানের ব্যক্তি হচ্ছে যারা সেকেন্ড যে ব্যক্তি সে 4 সেকেন্ডে অতিক্রম করতেছে 24 মিটার পথ এবং 1 সেকেন্ডে অতিক্রম করতেছে সে 24/4, 4 6 24 সমান 6 মিটার পথ। তাহলে কে দ্রুত যাচ্ছে? ডেফিনেটলি সেকেন্ড যে পারসন আছে সে দ্রুত যাচ্ছে। তার কারণ হচ্ছে সে প্রতি সেকেন্ডে 6 মিটার করে পথ অতিক্রম করতেছে
আর ফার্স্ট ব্যক্তি সে হচ্ছে প্রতি সেকেন্ডে 1 মিটার করে পথ যাচ্ছে, দ্যাটস ওয়াই সে প্রতি সেকেন্ডে এর চেয়ে একটু পিছিয়ে পড়তেছে। তো দেখো এখানে আমরা যখন 1 সেকেন্ডে দূরত্বটা হিসেব করেছি দুইজনের, তখন আমাদের তুলনা করতে ইজি হয়ে গেছে। এজন্য বিজ্ঞানীরা এই দূরত্বের ডেফিনিশনটা এইভাবে দিয়েছেন যে একক সময়ে, একক সময়ে, ঠিক আছে, একক সময় মানে কত, 1 সেকেন্ডে আর কি। হ্যাঁ, একক সময়ে কোনো বস্তু বা ব্যক্তি, কোনো বস্তু বা ব্যক্তি, বস্তু বা ব্যক্তি যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে তাকে ওই ব্যক্তি বা বস্তুর দূরত্ব বলে, দূরত্বই বলে। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমরা একটা জেনারেল ফর্মুলায় আনতে চাই তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম। ধরো কোনো ব্যক্তি সে ডি মিটার পথ, ঠিক আছে, টি সেকেন্ডে অতিক্রম করে, তাহলে সে 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করে? তাহলে আমরা এখানে লিখতে পারি টি সেকেন্ডে অতিক্রান্ত পথ হচ্ছে ডি মিটার, তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ হচ্ছে, 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ হচ্ছে ডি বাই টি মিটার। ঠিক আছে, আর এই 1 সেকেন্ডে অতিক্রান্ত পথটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দ্রুতি। কি? দ্রুতি। আর এই দ্রুতিকে আমরা নরমালি ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? ডি বাই টি। আর ডি এর পরিচয় হচ্ছে কি? ডি এর পরিচয় হচ্ছে দূরত্ব, টি এর পরিচয় হচ্ছে কি? টি এর পরিচয় হচ্ছে অ্যাকচুয়ালি সময়। তার মানে দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়। অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে যদি যেই সময় সে অতিক্রম করছে সেই সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব ওই ব্যক্তি বা বস্তুর দ্রুতি। তো বন্ধুরা আমরা পাইছি দ্রুতি সমান কি পেয়েছি? দূরত্ব বাই সময়। তো দেখো তো দ্রুতি কি রাশি? ডেফিনেটলি স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? দেখো দূরত্ব কি রাশি? একটা স্কেলার রাশি। সময় একটা স্কেলার রাশি, জাস্ট সময়ের মানটা জানলেই হয়। আমরা তো সবসময় মান জানারই ট্রাই করি, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই দেখো সময় একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি, আর স্কেলার রাশিকে স্কেলার রাশি দিয়ে ভাগ করলে অবশ্যই পাওয়া যাবে স্কেলার রাশি, অর্থাৎ মানকে মান দ্বারা ভাগ করলে তো মানই পাওয়া যাবে। দ্যাটস ওয়াই দ্রুতি হচ্ছে কি রাশি? একটা স্কেলার রাশি। তো এখানে দেখো দ্রুতির এককটা কি আসতে পারে। হ্যাঁ, এখান থেকে যদি আমরা দ্রুতির এককটা নির্ণয় করতে চাই তাহলে দেখো দূরত্বের একক হচ্ছে কি? একক হচ্ছে মিটার। দূরত্বের একক হচ্ছে মিটার, যাকে প্রকাশ করি আমরা এম দ্বারা। আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, যাকে প্রকাশ করি আমরা এস দ্বারা। তাহলে দ্রুতির একক কি দাঁড়ায়? দ্রুতির একক, ঠিক আছে। তাহলে আসি কি, উপরে যেহেতু দূরত্ব তার এককটা আসবে কি? মিটার। তারপর হচ্ছে নিচে হচ্ছে ভাগ, হচ্ছে কি? নিচে আছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এম বাই এস, অর্থাৎ এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি এম এস ইনভার্স 1, অথবা এইভাবে লিখতে পারি। আর এটাকে এইভাবে পড়তে পারি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। মিটার পার সেকেন্ড, পার মানে প্রতি, অ্যাকচুয়ালি এটা ইংলিশ ওয়ার্ড, পার অত প্রতি, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার করে যাচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে দ্রুতির। এখন এখান থেকে আমরা চাচ্ছি মাত্রাটা নির্ণয় করার জন্য, দ্রুতির মাত্রাটা নির্ণয় করার জন্য। অ্যাকচুয়ালি মাত্রা কি? মাত্রা হচ্ছে মৌলিক রাশির সূচক বা পাওয়ার বা ঘাত, ঠিক আছে। অর্থাৎ দ্রুতিকে প্রকাশ করার জন্য কয়টা মৌলিক রাশির প্রয়োজন হয়েছে সেটা আমরা মাত্রা থেকে বুঝতে পারি। আসো আমরা সেই মাত্রাটা একটু নেই। তাহলে মাত্রা, এবার হচ্ছে আমরা বের করব মাত্রা। মাত্রাকে অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। ধরো এখানে হচ্ছে যেহেতু দ্রুতির মাত্রা নিব, তাহলে এই ভি কে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করব। এবার দেখো উপরে যেহেতু দূরত্ব আছে, ঠিক আছে, তো দূরত্ব হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেন্থ, ঠিক আছে, LENGTH, লেন্থ। আর এটা যেহেতু সময়ের ইংলিশ হচ্ছে টাইম, ঠিক আছে। তাহলে দূরত্বের ইংলিশ হচ্ছে লেন্থ আর সময়ের ইংলিশ হচ্ছে টাইম। তাহলে দেখো লেন্থ, উপরে এই লেন্থের প্রথম অক্ষরটা চলে আসবে, প্রথম অক্ষর আছে কি? এল, আর নিচে আসবে এই যে টাইমের প্রথম অক্ষর টি, ঠিক আছে। তার মানে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এল টি, এই যে যদি টি ভাগাকার আছে না, এটা উপরে উঠে গেলে ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের দ্রুতির মাত্রা, এবং মাত্রাকে এইভাবে নির্ণয় করতে হয়।
তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব বেগ নিয়ে। তো বেগ অ্যাকচুয়ালি দ্রুতির প্রায় কাছাকাছি, জাস্ট একটু ডিফারেন্স আছে। তো আমরা দেখি কোথায় ডিফারেন্সটা। তো বেগের ডেফিনিশনটাও সেম দ্রুতির মতোই। একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তু যে সরণ অতিক্রম করে তাকে বেগ বলে, তাকে ওই ব্যক্তি বা বস্তুর বেগ বলে। ঠিক আছে। তো দ্রুতির ক্ষেত্রে ডেফিনিশনটা ছিল, সেখানে ছিল একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তু যে দূরত্ব অতিক্রম করে, বাট বেগের ক্ষেত্রে ডেফিনিশনটা হচ্ছে কি একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তু যে সরণ অতিক্রম করে তাকে বেগ বলে। তার মানে বেগের ডেফিনিশনটা হবে এরকম, বেগ সমান হচ্ছে কি সরণ ডিভাইডেড বাই সময়। ঠিক আছে। তো সরণকে আর দূরত্বকে নরমালি আমরা এস বা ডি দ্বারা প্রকাশ করি, এস, আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ওকে। তো এখন দেখো বেগ কি রাশি? আমরা তো দ্রুতিকে দেখলাম স্কেলার রাশি, বাট বেগ কি রাশি? বেগ কিন্তু ভেক্টর রাশি। এখন যদি লজিক খোঁজা হয় বা যুক্তি খোঁজা হয়, হ্যাঁ অবশ্যই তুমি দেখো কোনো ব্যক্তি 5 সেকেন্ডে 20 মিটার উত্তর দিকে গেল, তার মানে এই যে উত্তর দিকে গেছে 20 মিটার, সেটা তার কি অবশ্যই সরণ, যেহেতু দিকও আছে এখানে, মানও আছে। হ্যাঁ, তাহলে এখানে তুমি খেয়াল করো, তুমি যদি তার বেগ নির্ণয় করতে চাও তাহলে বেগটা কেমন হবে? 20 মিটার উত্তর দিকে ডিভাইডেড বাই, এখন দেখো সময় কত 5, তাহলে এখানে দেখো আমরা যদি এটাকে কাটা দেই তাহলে এই যে দেখো কত আসছে 4 5 20, তার মানে 4 মিটার উত্তর দিকে, তার মানে মানও আছে দিকও আছে, তাহলে বেগটা কেমন রাশি? অবশ্যই ভেক্টর রাশি। ঠিক আছে, ওকে। তো বেগকে বি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, b s/t। তো দ্রুতির একক আর বেগের একক সেম। বেগের একক কি? বেগের একক, ঠিক আছে, বেগের একক মিটার পার সেকেন্ড, বা আমরা লিখতে পারি ms ইনভার্স 1। আর এটার মাত্রাও সেম, মাত্রা, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট v। দেখো এই সরণটা যেহেতু ওয়ান কাইন্ড অফ লেন্থ, দ্যাটস ওয়াই এখানেও মাত্রাটা হবে সেম দ্রুতির মতোই। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা বেগের ডেফিনিশন, বেগের একক এবং বেগের মাত্রা নিয়ে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব জাস্ট বেগের প্রকার নিয়ে। তো বেগ অ্যাকচুয়ালি দুই প্রকার হয়, একটা হচ্ছে সুষম বা সমবেগ, আর একটা হচ্ছে অসমবেগ। আচ্ছা, সুষম বা সমবেগ, আর একটা হচ্ছে অসমবেগ। আচ্ছা, এখন প্রশ্ন হলো সুষম বা সমবেগ কাকে বলে? সুষম বা সমবেগ হচ্ছে কোনো বস্তু যদি সমান সময়ে সমান সরণ অতিক্রম করে তখন ওই বস্তুর বেগকে আমরা বলবো সুষম বা সমবেগ। আর কোনো বস্তু যদি সমান সময়ে সমান সরণ অতিক্রম না করে তখন ওই বস্তুর বেগকে বলবো অসমবেগ। আসো আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। মনে করো কোন একটা গাড়ি এই দিক থেকে এই দিকে চলতেছে, ঠিক আছে। তো ফার্স্টে সে প্রথম 1 সেকেন্ডে 4 মিটার পথ অতিক্রম করলো, ঠিক আছে। এই পর্যন্ত ধরো ও বিন্দুতে ছিল, ও বিন্দু থেকে এ তে আসছে 1 সেকেন্ডে 4 মিটার। আবার এ থেকে সে বি, এখানেও আছে আরো 4 মিটার পথ, সে এটাও 1 সেকেন্ডে আরো 1 সেকেন্ডে অতিক্রম করলো। এখানে মনে করো আসছে সি পয়েন্টে, এখানে হচ্ছে আরো 4 মিটার পথ, এটাও সে অতিক্রম করলো 1 সেকেন্ডে। এখন এই যে গাড়িটা সরণ অতিক্রম করলো, এখন দেখি তার সরণটা অ্যাকচুয়ালি যেই প্রতি সেকেন্ডে সে যেই সরণ অতিক্রম করছে এটা কি সুষম বেগ নাকি অসম বেগ? ডেফিনেটলি দেখেও বোঝা যাচ্ছে। আর আমরা তো বলছি প্রতি সেকেন্ডে কোনো বস্তু যে সরণ অতিক্রম করে সেটাই তার কি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তার বেগ। তাহলে এখানে তুমি দেখো সরণের তো ডেফিনিশন ডিফাইন্ড, যে ফার্স্টের ডিরেকশনটা হচ্ছে আদি থেকে শেষের দিকে হবে, তারপর মধ্যবর্তী যতটুকু দূরত্ব। তাহলে ফার্স্টে দেখো 1 সেকেন্ডে, প্রথম 1 সেকেন্ডে তার সরণ কত? এই হচ্ছে আদি অবস্থান, এই হচ্ছে 1 সেকেন্ডের শেষ অবস্থান। তাহলে আদি থেকে শেষ, প্রথম 1 সেকেন্ডে তার সরণ হচ্ছে 4 মিটার, ঠিক আছে। তারপরে প্রথম 2 সেকেন্ডে, তার মানে প্রথম এই 1 সেকেন্ড, প্রথম এই 1 সেকেন্ড,
প্রথম 2 সেকেন্ডে তার শেষ অবস্থান কোথায়, এখানে। তাহলে আদি থেকে শেষ এইটা। এবং দেখো এখানে সে প্রথম 2 সেকেন্ডে সে সরণ অতিক্রম করছে কতটুকু, অবশ্যই আদি থেকে শেষ, দেখো 4 4 কত 8 মিটার, ঠিক আছে। তারপরে প্রথম 3 সেকেন্ডে তার সরণ কতটুকু, এই দেখো আদি অবস্থান, আর 3 সেকেন্ডের শেষ অবস্থান এখানে, ঠিক আছে। তাহলে প্রথম 3 সেকেন্ডে তার সরণ হচ্ছে 4, দেখো 3 4 কত 12 মিটার। তো তুমি যদি এখান থেকে বেগ নির্ণয় করো, তাহলে বেগ মানে কি, এই হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ হচ্ছে 4, সময় হচ্ছে 1, তার মানে এখানে কত 4 মিটার পার সেকেন্ড হবে বেগটা। তারপরে এখানে বেগ কত, এখানেও তো হচ্ছে যে 4 হবে নাকি, 4 মিটার পার সেকেন্ড। দেখো সরণ হচ্ছে 8, ভাগ করো 2 দ্বারা, সময় দ্বারা, তাহলে 4 দ্বিগুণে কত 8 4। তারপরে এখান থেকেও তো আমরা দেখতেছি সে প্রতি সেকেন্ডে 4 মিটার করে সরণ অতিক্রম করতেছে। দেখছো এখান থেকেও বোঝা যাচ্ছে, দেখো প্রত্যেকটা পয়েন্টে বেগের মানটা সেম। দেখছো এই বস্তুটা কেমন বেগে চলতেছে, সম বা সুষম বেগে চলতেছে। অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা বক্স আকারে দিতাম, বা বক্স আকারে যখন আমাদের দেওয়া থাকে টেবিল আকারে, তখন এইভাবে থাকে অ্যাকচুয়ালি এই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সময় আর এটা হচ্ছে আমাদের সরণ। তো দেখা যাচ্ছে আমাদের নরমালি যে আলোচনাগুলো করা হয় এসএসসি লেভেলে, সেগুলো অ্যাকচুয়ালি সরলরৈখিক পদ্ধতির আলোচনা করা হয়, যার ফলে দূরত্ব আর সরণ আমরা সমানই ধরে নিই, ঠিক আছে। ওকে, আসো আমরা এবার অসম বেগের একটা एग्जांपल নেই, সেখান থেকে অসম বেগটা আমরা ব্যাখ্যা করার ট্রাই করি। তো ফার্স্টে মনে করো একটা গাড়ি ফার্স্টে সে এই দিকে 10 মিটার পথ অতিক্রম করলো প্রথম 1 সেকেন্ডে, পরবর্তীতে সে এই দিকে আসছে, এটা হচ্ছে সে 3 মিটার পথ অতিক্রম করলো আরো 1 সেকেন্ডে। হ্যাঁ, দেন এই পয়েন্ট থেকে, ঠিক আছে, ধরো এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে, এটা বি পয়েন্ট। দেন এখান থেকে সে এই সি পয়েন্টে, ঠিক আছে, এই সি পয়েন্টে সে আসছে, এখানে হচ্ছে আরো 4 মিটার পথ, এটা আসছে আরো 1 সেকেন্ডে। দেন এখান থেকে সে এই দিকে চলে গেছে, এই দিকে চলে গেছে সে হচ্ছে 5 মিটার পথ, ঠিক আছে, এটাও চলে গেছে সে 1 সেকেন্ডে। ওকে, এখন আমরা তার বেগটা হিসেব করতে চাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার সরণটা আমি হিসেব করতে চাচ্ছি। তাহলে ফার্স্ট সেকেন্ডে, অর্থাৎ প্রথম 1 সেকেন্ডে তার সরণটা কত, দেখো প্রথম 1 সেকেন্ডে তার শেষ অবস্থা নেই, আদি তো এই অবস্থান। তাহলে এই 1 সেকেন্ডে তার সরণ কত হয়েছে 10 মিটার। আচ্ছা, প্রথম 2 সেকেন্ডে তার সরণটা আমি হিসেব করতে চাই, প্রথম 2 সেকেন্ড, তাহলে এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড, এই সেকেন্ডে তার শেষ অবস্থান হচ্ছে এখানে, তাহলে আদি থেকে শেষ এই পর্যন্ত। তাহলে এবার দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে তুমি কি লিখতে পারো, এখান থেকে যেহেতু এটা ভূমি, ভূমিটা তুমি বের করতে চাইলে এখান থেকে বের করতে পারবা 10 কে স্কয়ার করো, অতিভুজ স্কয়ার 100, 100 কে 100 থেকে বিয়োগ করে দাও, এই যে 3 স্কয়ার মানে কত 9, তাহলে 9 এবং 81, তাহলে 100 থেকে 9 চলে গেলে 81, আর 81 কে স্কয়ার রুট করলে ডেফিনেটলি 9। তার মানে এখান থেকে সে 9 মিটার পথ অতিক্রম করছে প্রথম 2 সেকেন্ডে, অর্থাৎ 9 মিটার সরণ অতিক্রম করছে। আচ্ছা, তারপরে দেখি প্রথম 3 সেকেন্ডে, ঠিক আছে, প্রথম 3 সেকেন্ডে, তাহলে প্রথম এই 2 সেকেন্ড এই পর্যন্ত, পরবর্তী আর 1 সেকেন্ড এই পর্যন্ত, তার মানে শেষ অবস্থানটা এই, তার মানে আদি থেকে শেষ সরণ হবে এইটা, রাইট। এখন তুমি খেয়াল করো, এখানে হচ্ছে এতটুকু 4, এতটুকু কত 4, আর এতটুকু 9, তাহলে এই দূরত্বটুকু, এটা কিন্তু অতিভুজ, রাইট, এটা আবারও সমকোণী ত্রিভুজ। তাহলে এটা অতিভুজ হলে এটা কত আসবে, তাহলে 9 কে স্কয়ার করলে হবে 81 প্লাস, আর 4 কে স্কয়ার করলে হবে 16, ঠিক আছে। আর দেখো যেহেতু 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ডে এর এটা হিসাব করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 8.94, ঠিক আছে, তাহলে 8.94 মিটার। ওকে, এখন তুমি একটু খেয়াল করো, আমরা তারপরে 4 সেকেন্ডেরটা হিসাব করতে চাচ্ছি। প্রথম 4 সেকেন্ডে তার সরণটা কেমন, দেখো প্রথম 4 সেকেন্ডের তার শেষ অবস্থান হচ্ছে এই, তার মানে আদি থেকে শেষ এইটা হবে তার শেষ অবস্থান। তাহলে আবার এখানে সমকোণী ত্রিভুজ, এবং দেখো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে 5 কে স্কয়ার করলে হয় 25, 25 থেকে যদি 4 কে স্কয়ার করি 16, বাদ দিয়ে দিই থাকবে কত স্কয়ার রুট অফ 9, 9 কে স্কয়ার রুট করলে 3, অ্যাকচুয়ালি এটা হবে 3। এবং দেখো যেহেতু এটা সোজা বা সরলরেখিক, তাহলে এইটুকু হচ্ছে ও থেকে বি পর্যন্ত হচ্ছে
9, আর এটা যদি ডি পয়েন্ট ধরি আবার বি থেকে ডি পর্যন্ত হচ্ছে 3, 3 আর 9 হচ্ছে অ্যাকচুয়ালি 12। তাহলে এখানে যদি আমরা বেগটা হিসাব করতে চাই তাহলে বেগটা আসে কত একটু খেয়াল করো তো। ফার্স্ট সেকেন্ডে যেটা এত মিটার পথ অতিক্রম করছে বা সরণ অতিক্রম করছে, তাহলে এই দূরত্বকে যদি আমরা বা এই সরণকে যদি এই সময় দ্বারা ভাগ করি তাহলে 10ই থাকবে। তার মানে প্রথম সেকেন্ডে তার বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে দেখো এই ক্ষেত্রে বেগ কত এই পয়েন্টের ক্ষেত্রে, তাহলে 9 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এখানে আসবে 4.5 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ভাগ করি পাবো 2.98 মিটার পার সেকেন্ড। তারপরে এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ভাগ করি পাবো 3 মিটার পার সেকেন্ড। তার মানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পয়েন্টের জন্য বেগটা এক এক রকম আসছে। তার মানে প্রথম ক্ষেত্রে বেগটা আসছে 10 মিটার পার সেকেন্ড, সেকেন্ড ক্ষেত্রে আসছে 4.5 মিটার পার সেকেন্ড, থার্ড ক্ষেত্রে পাইছি 2.98 মিটার পার সেকেন্ড, এন্ড ফাইনাল ক্ষেত্রে পাইছি 3 মিটার পার সেকেন্ড। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বেগটা কি আসতেছে ডিফারেন্ট চলে আসছে। তাই এই গাড়িটার বেগটা ছিল অ্যাকচুয়ালি অসম বেগ, আর এটাই হচ্ছে অসম বেগের আমি আশা করি একটা সুন্দর উদাহরণ। ওকে, আশা করি তোমরা সমবেগ এবং অসম বেগ বুঝতে পারছো। ওকে, তো বন্ধুরা এখন আমরা ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ ইংলিশ হচ্ছে অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন বা ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। তার মানে আমি লিখতে পারি বেগের পরিবর্তনের হারকে পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ওকে, এখন দেখো এই ডেফিনেশন থেকেই আমরা ত্বরণের একটা সূত্র বের করে নিয়ে আসব। তো মনে করো কোন একটা বস্তু আছে এখানে এটা, তো তার এই মুহূর্তে যে বেগ সেটা আমরা ধরে নিলাম ইউ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এবং এইটা যখন এইদিকে যাচ্ছে মনে করলাম, এইদিকে আসার পরে এখানে আসার পরে তার বেগটা হয়ে গেল মনে করলাম চেঞ্জ হয়ে ভি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর এই যে এখান থেকে এখানে যাইতে সময় লাগছে অ্যাকচুয়ালি টি সেকেন্ড। ঠিক আছে, তো এখানে বেগের পরিবর্তন বা পার্থক্যটা কত হয়েছে তাহলে আমরা বের করি বেগের পরিবর্তন মানে কি পার্থক্য। হ্যাঁ, পরিবর্তন শেষেরটা মাইনাস শুরুটা বা আদিটা, ঠিক আছে, মাইনাস ভি। এবং এই যে বেগের পরিবর্তনটা কত সময় হয়েছে অ্যাকচুয়ালি টি সেকেন্ড সময় হয়েছে, রাইট? তো দেখো টি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ। তাহলে একক সময়ে যে বেগের পরিবর্তন সেটাই হচ্ছে ত্বরণ, কারণ আমরা বলছি বেগের পরিবর্তনের হারকে। হার মানে কি কত সেকেন্ডে এটা বেগটা পরিবর্তন প্রতি সেকেন্ডে, অর্থাৎ এক সেকেন্ডে কতটুকু পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তাহলে টি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ, তাহলে এক সেকেন্ডে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ বাই টি। আর আমরা বলছি বেগের পরিবর্তনের হারকে, অর্থাৎ এক সেকেন্ডে বেগের যে পরিবর্তন সেটাই হচ্ছে ত্বরণ। আর দেখো এখানে এক সেকেন্ডে বেগের পরিবর্তনটা হচ্ছে কতটুকু ভি মাইনাস ইউ বাই টি, আর এটা কি আমরা বলতেছি ত্বরণ। আর ত্বরণকে আমরা প্রকাশ করি নরমালি এ দ্বারা। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি সুতরাং ত্বরণ A is equals to V minus U by T। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে এই যে আমাদের সূত্রটা এটার অক্ষরগুলোর পরিচয়গুলো জানা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে ইউ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আদি বেগ বা শুরুর বেগ। ঠিক আছে, আদি বেগ। আচ্ছা, আর বি হচ্ছে কি? বি হচ্ছে শেষ বেগ। ঠিক আছে, আর টি হচ্ছে তো আমাদের বেগের পরিবর্তন হতে যতটুকু সময় লাগছে সেটা হচ্ছে টি। আদিবেগ মানে হচ্ছে গণনার শুরু, এটা একটু ক্লিয়ার করে দেই না হলে ঝামেলা থাকবে। গণনার শুরু বা বিবেচ্যকালের শুরু। ঠিক আছে, গণনার শুরু বা বিবেচ্যকালের শুরু যেই বেগ সেটা হচ্ছে আদিবেগ। আর গণনার শেষ বা গণনার শেষে যেই বেগ থাকবে গণনার শেষ। ঠিক আছে, গণনার শুরুতে যেই বেগ সেটা হচ্ছে আদিবেগ, আর গণনার শেষে যেই বেগ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শেষ বেগ। তাহলে মনে করো এখান থেকে একটা বস্তু আসতেছে, মনে করো এই দিক থেকে একটা বস্তু কোন একটা বেগে আসছে, যখন এই পয়েন্টে আসলো তখন আমি গণনা স্টার্ট করলাম,
আর ওই মুহূর্তে এই গাড়িটার বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তো এই সময় যখন আমি গণনা স্টার্ট করছি তখন সময়টা কত? তখন সময় কিন্তু 0। তার কারণ আমি মাত্রই গণনা স্টার্ট করছি, ঠিক আছে, এখনো সময় অতিক্রম করে নাই, আমি গণনা মাত্র স্টার্ট করছি, ওই মুহূর্তে সময় 0। যখন বস্তুটা সামনের দিকে যেতে থাকবে গণনার পরে তখন সময়টা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। তো মনে করো এটা এইদিকে যাইতে যেতে এরকম একটা পয়েন্টে আসছে, এরকম একটা পয়েন্টে আসছে মতন আমি গণনা ছেড়ে দিছি বা শেষ করে দিছি, অর্থাৎ আমি এতটুকু দূরত্বের মধ্যে গণনা বিবেচনা বা গণনা করতে চাই বা বিবেচনা করতে চাই, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে যখন বস্তুটা চলে আসছে তখন বেগটা পেলাম মনে করো 10 মিটার/সেকেন্ড, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে আমাদের সময় লাগছে মনে করো 5 সেকেন্ড, ঠিক আছে। তার মানে গণনার শুরুতে বেগ ছিল 5 মিটার/সেকেন্ড এবং গণনা আমি শেষ করছি যখন, তখন আমার বেগ ছিল কত? 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে। ওকে, আর এখানে দেখো বেগের পরিবর্তন হতে এই যে 5 থেকে 10 হতে সময় নিছে কত? 5 সেকেন্ড। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইউ এর ভ্যালু, এটা হচ্ছে ভি এর ভ্যালু, এটা হচ্ছে টি এর ভ্যালু, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইলে আমাদের সূত্রে বসায়া ইউ ভি এর ভ্যালু বসায় এখান থেকে ত্বরণটা নির্ণয় করতে পারি। তো আমি আশা করি আদি বেগ আর শেষ বেগের যেই কনফিউশনটা সেটা তোমাদের মধ্য থেকে দূর হয়েছে। আদি বেগ মানে সবসময় মাথায় রাখবা গণনার শুরু, আর শেষ বেগ মানে হচ্ছে গণনার শেষ। তো বন্ধুরা আমরা এই সূত্রের যেই পরিচয়গুলো সেগুলো একটু পাশে লিখি। ত্বরণটা তো অলরেডি দেওয়া আছে, ভি হচ্ছে শেষ বেগ, ঠিক আছে, ইউ হচ্ছে আদি বেগ, আর টি হচ্ছে অ্যাকচুয়ালি সময়। ওকে, তো আমরা এখন যেটা জানতে চাচ্ছি সেটা হলো আমরা এই ত্বরণের এককটা জানতে চাচ্ছি, মাত্রা জানতে চাচ্ছি। তার আগে বলে নেই ত্বরণ কি রাশি? ত্বরণ অ্যাকচুয়ালি ভেক্টর রাশি। তার কারণ হচ্ছে দেখো বেগ থেকে যদি আমি বেগ বাদ দিই থাকবে কি বেগ, আর বেগকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে? একটা ভ্যালু থাকবে। তবে সেখানে তোমার মাথায় রাখতে হবে সময়টা হচ্ছে স্কেলার রাশি, বাট বেগ কি রাশি? ভেক্টর রাশি। আর ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা ভাগ করলে অবশ্যই পাওয়া যায় একটা ভেক্টর রাশি, যেটা কিনা আমরা অলরেডি আলোচনা করে আসছি, ঠিক আছে। দ্যাটস এই ত্বরণ একটা কি রাশি? ত্বরণ একটা ভেক্টর রাশি। ওকে, তো এখান থেকে আমরা ফার্স্টে যদি এককটা জানতে চাই ত্বরণের একক, সেটা কি আসে একটু খেয়াল করো। তো বেগ থেকে যেহেতু বেগ বাদ দিলে অ্যাকচুয়ালি বেগই থাকে, আর বেগের একক হচ্ছে মিটার/সেকেন্ড বা ms ইনভার্স 1, আর নিচে হচ্ছে সময়। সময়কে যদি উপরে নিয়ে যাই বা সময়ের এককটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে ইনভার্স s হয়ে যাবে না। এবং এখান থেকে যদি আমি গুণ করি ss গুণ করলে পাবো s⁻², অর্থাৎ এরকম আসে মিটার/সেকেন্ড স্কয়ার, বা এটাকে এইভাবে লেখা যায় মিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এবার দেখো মাত্রাটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে এই একক থেকেও নির্ণয় করতে পারি। তো মাত্রাটা আমরা লিখি, মাত্রা এ ইকুয়ালস টু, এখান থেকে আমরা লিখতে পারি দেখো এই যে মিটার কার একক? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে লেন্থ, লেন্থের প্রথম অক্ষর আসবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড কার একক? সময়, টাইম, সময়ের ইংলিশ কি? টাইম, তার মানে আসবে টি, আর এটা যেহেতু নিচে আছে তাহলে ইনভার্স 2 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। ওকে, তো বন্ধুরা এখন আমরা ত্বরণের প্রকারভেদ জানবো। দেন এই ত্বরণের যেই সূত্র শিখছি আমরা সেটার মাধ্যমে আমরা কিছু অঙ্ক করব। ওকে, তো ফার্স্টে জেনে নেই ত্বরণ অ্যাকচুয়ালি হচ্ছে দুই প্রকার বৃদ্ধি এবং হ্রাসের দিক থেকে। একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, আরেকটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ওকে, তো ধনাত্মক ত্বরণ কাকে বলে? ধনাত্মক ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারটা যদি বৃদ্ধি পায় তখন আমরা তাকে বলি ধনাত্মক ত্বরণ, আর যদি বেগের পরিবর্তনের হারটা হ্রাস পায় তখন হচ্ছে আমরা তাকে ঋণাত্মক ত্বরণ। আর এটার একটা স্পেসিফিক নাম আছে, এই ঋণাত্মক ত্বরণের নাম হচ্ছে মন্দন। অর্থাৎ বেগের পরিবর্তনের হার যদি হ্রাস পায় তখন আমরা ঋণাত্মক ত্বরণ তাকে বা মন্দন বলি, আর যখন বেগের পরিবর্তনের হারটা বৃদ্ধি পায় তখন আমরা ধনাত্মক ত্বরণ বা নরমালি ত্বরণ বলে থাকি, ঠিক আছে। এই ত্বরণ আবার হচ্ছে যে দুই প্রকার, এই ধনাত্মক ত্বরণ আবার দুই প্রকার। একটা হচ্ছে সুষম ত্বরণ, সুষম বা সমত্বরণ, ঠিক আছে। আরেকটা হচ্ছে অসম ত্বরণ, ঠিক আছে। ওকে, একইভাবে এখানে মন্দনও হচ্ছে দুই প্রকার, অর্থাৎ ঋণাত্মক ত্বরণও দুই প্রকার। একটা হচ্ছে সুষম মন্দন বা সমমন্দন, সুষম বা
সমমন্দন, আরেকটা হচ্ছে অসমমন্দন। অসমমন্দন। সুষম মন্দন বা সুষম ত্বরণ কাকে বলে? এই যে বেগ পরিবর্তনের হারটা, ঠিক আছে, যদি সমানভাবে বৃদ্ধি পাইতে থাকে তখন আমরা বলি তাকে সুষম মন্দন। আর বেগ পরিবর্তনের হারটা যদি অসমানভাবে বৃদ্ধি পায় তখন আমরা তাকে বলি অসম ত্বরণ। আর যদি বেগ পরিবর্তনের হারটা সুষমভাবে হ্রাস পায় তখন আমরা বলি সুষম মন্দন। আর সুষমভাবে যদি হ্রাস না পায় তখন আমরা তাকে বলি অসম মন্দন। ওকে, তো বন্ধুরা এবার ত্বরণের প্রকারভেদ জানার পরে আমরা আবার আমাদের সেই ত্বরণের সূত্রে চলে যাব এবং এখান থেকে কিছু অঙ্ক করার ট্রাই করব। তো আমরা যে ত্বরণের সূত্রটা শিখছি, ত্বরণ A equals to V minus U by T। তো এখান থেকে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, আরেকটা সূত্র আমরা এখান থেকে বের করে নিতে পারি, সেই কাজটা আমরা এখান থেকে করে ফেলি। দেখো টি আছে ভাগাকার, এই পাশে পাঠাইলে কি আকারে চলে আসবে? গুণাকার। তাহলে এই পাশে থাকবে AT আর ওই পাশে আছে B minus U। এন্ড দেন এখান থেকে যদি আমরা ইউটা এই পাশে পাঠিয়ে দেই তাহলে ইউটা মাইনাস আছে, এই পাশে এসে কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি প্লাস। তাহলে ইউ প্লাস, আর এখানে AT তো আগের এই পাশে আছে প্লাসে, তাহলে ইউ প্লাস AT সমান হচ্ছে কি? V। সুতরাং আমরা লিখতে পারি B দ্বারা কি বোঝায়? শেষ বেগ। তার মানে আমরা লিখতে পারি শেষ বেগ V is equals to U plus AT। অর্থাৎ আমাদের কাছে যদি কোন একটা বস্তুর আদিবেগ জানা থাকে, ত্বরণ জানা থাকে, আর হচ্ছে যে সময়টা জানা থাকে, তখন আমরা বস্তুর শেষ বেগ এই সূত্র ইউজ করে বের করতে পারবো। আর যদি বস্তুর শেষ বেগ জানা থাকে, আদিবেগ জানা থাকে, আর সময়টা জানা থাকে, বেগের পরিবর্তনের সময়টা, তাহলে আমরা ওই বস্তুর ত্বরণটা বের করতে পারবো। তো বন্ধুরা দেখো ফার্স্ট প্রবলেম, একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 50 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হলে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তো দেখো এই যে 10 সেকেন্ড আগে আমাদের যে বেগটা ছিল সেটা কত? 72 কিলোমিটার পার আওয়ার, সেটা হচ্ছে আমাদের আদি বেগ। এবং 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড অতিক্রম করার পর বেগটা হয়ে গেল কত? 50 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বেগ, আর সময়টা টি 10 সেকেন্ড দেওয়া আছে, তাহলে গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলছে। তার মানে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে জাস্ট সূত্রে বসাবো, ক্যালকুলেশন করবো, একদম দাগবাত অঙ্ক, ঠিক আছে? তো আসো আমরা কাজটা করে ফেলি। u equals to 72 কিলোমিটার পার আওয়ার, বাট বেগের আদর্শ একক কি? মিটার পার সেকেন্ড। এখানে আছে কি? কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে ভেঙে নিতে হবে। সো আমরা কাজ করে নিই। তাহলে দেখো এখানে 72 ইন্টু, যেহেতু এটা কিলোমিটারে আছে, এটাকে নিতে হবে কি? মিটারে। তার জন্য আমাকে 1000 দ্বারা গুণ করে দিতে হবে, 5 দিয়ে মিটার লিখে দিব। এন্ড দেন যেহেতু পার আওয়ার মানে নিচে আওয়ারটা আছে, ঘন্টাটা, তাই আমরা নিচে 3600, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটা মুখস্থের মধ্যেই রাখতে পারো, এটাকে সেকেন্ডে কনভার্ট করে দিব, ঠিক আছে? দেন দেখো এখান থেকে 2 শূন্য 2 শূন্য কাটা, আর 36 দ্বিগুণা কত হয়? 72 না? তাহলে 2 দ্বারা 10 কে গুণ করলে কত হবে? 20, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখো টি দেওয়া আছে কত? টি দেওয়া আছে তোমার 10 সেকেন্ড, আর ভি দেওয়া আছে কত? বি হচ্ছে যে তোমার 50 সেকেন্ড, ঠিক আছে? তাহলে ত্বরণ এ হলে আমরা জানি কি? a equals to v minus u by t। দেন এখান থেকে v এর ভ্যালু কত পাচ্ছ? 50 মাইনাস u এর ভ্যালু কত পাচ্ছ? 20 ডিভাইডেড বাই t এর ভ্যালু পাচ্ছ কত? t এর ভ্যালু পাচ্ছ 10, সমান থাকে এখানে 50 থেকে 20 চলে গেলে কত থাকবে? অবশ্যই 30 বাই 10 ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাটস এই গাড়িটির নির্ণয় ত্বরণ কত? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বন্ধুরা ত্বরণ থেকে দ্বিতীয় প্রশ্ন দেখো, একটি গাড়ি স্থির অবস্থান হতে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 9 সেকেন্ডে 27 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হলে গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলছে। তো আবারও ত্বরণ নির্ণয় করতে বলছে, আর ত্বরণ নির্ণয় করতে বললেই ফার্স্টে আমাদের মাথায় কোনটা আসবে? a equals to b minus u by t, অর্থাৎ আদি বেগ শেষ বেগ আর তোমার সময় লাগবে, রাইট? ওকে, তো এখানে দেখো তো 9 সেকেন্ডের আগে তার বেগটা ছিল কি? সে ছিল স্থির অবস্থানে, আর স্থির অবস্থানে যখন ছিল তার কোনো বেগ ছিল? তার বেগ ছিল না, তার বেগ ছিল অ্যাকচুয়ালি কত? 0 মিটার পার সেকেন্ড, রাইট? ওকে, এবং দেখো তো এই 9 সেকেন্ডের পরে তার সময় ছিল কত? সময় ছিল 27 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ওকে, এখন তুমি একটু খেয়াল করো তার আদি বেগ কত?
আদি বেগ হচ্ছে ইউ ইকুয়ালস টু, যেহেতু সে স্থির অবস্থানে ছিল 0 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে এখানে কত 9 সেকেন্ড, রাইট? আর শেষ বেগ কত হচ্ছে? শেষ বেগ হচ্ছে 27 মিটার পার সেকেন্ড। এখন দেখো ত্বরণ যদি এ হয় তাহলে ত্বরণ a ইকুয়ালস টু v মাইনাস u বাই t। তাহলে b এর ভ্যালু কত বলো? b এর ভ্যালু হচ্ছে 27 মাইনাস u এর ভ্যালু কত 0 ডিভাইডেড বাই 9। তাহলে কত হবে? 27 থেকে 0 চলে গেলে 27, 27 কে 9 দ্বারা ভাগ করলে 3 নং 27, অর্থাৎ তাও হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন একটা প্রশ্ন হইতে পারে যে ফার্স্টেরটাও নিচে 3 হইছে, এখনকারটা করছি এটাও 3 আসছে, তাহলে কি পৃথিবীর সব ত্বরণই 3 নাকি? না, অ্যাকচুয়ালি মিলে গেছে, বাট আমি জানি না, তত আমি এলোমেলো নিছি, বাট হয়তো দুইটা মিলে গেছে। ওকে, একটা জিনিস এখানে খেয়াল করলে তোমরা দেখবা, সেটা হচ্ছে কি, তুমি দেখো এখানে আমরা অ্যাকচুয়ালি গড় ত্বরণ নিয়ে কাজ করছি, ঠিক আছে? কেন গড় ত্বরণ নিয়ে কাজ করছি বা কিভাবে বুঝছি গড় ত্বরণ নিয়ে কাজ করছি একটু খেয়াল করো তো। এটা ধরো আমাদের একটা 9 সেকেন্ডের গ্রাফ, এই 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, আমরা আরেকটু ছোট নেই, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড, আরেকটা ধরো এইদিকে 9 সেকেন্ড। হ্যাঁ, ওকে, তো এখানে একটু খেয়াল করো, আমরা এইদিকে না নেই, আমরা এইদিকে আরো 1 সেকেন্ড বাড়াই নিই, ঠিক আছে? তো এইদিকে তুমি একটু খেয়াল করো, সে প্রতি সেকেন্ডে কত 9 মিটার পার সেকেন্ড করে গেছে। তাহলে এখানে 1, এই এই এখানে 1, 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 কত হলো 1 2 3 4 5 6 7 8, আর এখানে হলো আরো 1 সেকেন্ড, এটা হচ্ছে 9। তাহলে দেখো 3 3 করে দাও, 3 3 3 3, কারণ প্রতি সেকেন্ডে তার ত্বরণটা কত? প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনটা হচ্ছে 3 করে, ঠিক আছে? তার মানে এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3। তাহলে দেখো কত হচ্ছে 3 নং 27 হয়ে যাচ্ছে না? হ্যাঁ। আর আমাদের দেখো 0 থেকে যে সে 27 মিটার পার সেকেন্ডে পরিণত হয়েছে 9 সেকেন্ডে, তার মানে প্রতি সেকেন্ডে বেগটা কত করে পরিবর্তন হচ্ছে? 3 করে। আর আমরা বলছি এখানে গড় ত্বরণ নিয়ে আমরা কাজ করছি। তো গড় ত্বরণ কেন বলছি একটু বিষয়টা খেয়াল করো। তো ঘটনাটা তো এমনও হতে পারতো যে প্রথম সেকেন্ডেই তার বেগের পরিবর্তনটা হচ্ছে যে তোমার 12 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এবং পরবর্তী 3 সেকেন্ডে তার বেগ হচ্ছে দেয়া পরিবর্তন হচ্ছে 3, ঠিক আছে? তারপরে 3 সেকেন্ডে পরিবর্তন হচ্ছে 3। তার মানে এখানে দেখো প্রথম 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে কত? 12। তারপরে 1 সেকেন্ডে কত? তারপরে 3 সেকেন্ডে 3, তারপরে 3 সেকেন্ডে কত? তাও আমরা ধরে নিলাম 3, এমনও তো হতে পারতো, ঠিক আছে, বা আরো কম উল্টো পাল্টাও হতে পারতো। তাহলে এখানে 3, এখানেও হচ্ছে 3, এখানেও হচ্ছে 3, তাহলে 3 আর 3 কত হচ্ছে? এখানে হচ্ছে 3 আর এখানে সরি, এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 3 3 6, 12 আর 6 কত হচ্ছে? 18, 18 আর বাকি যেই সেকেন্ড ছিল এই 2 সেকেন্ডে, ঠিক আছে, বাকি 2 সেকেন্ডে আমরা মনে করলাম বেগের পরিবর্তন হচ্ছে 18 আর 9, মনে করলাম এখানে বেগের পরিবর্তন হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, এখানে 3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো এখানে এরকম হইতে পারতো যে গাড়িটা প্রথমে কনিক স্পিডে চলছে, আবার একটু একটু স্লো 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 চলছে, আবার স্পিড বেড়ে গেছে, ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে এভারেজ ত্বরণটা নিয়ে এখানে হিসেব করি। তো এই জন্যই তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তোমাদেরকে শেখানো হবে তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক ত্বরণ, আর আমরা নরমালি এখানে গড় বেগ এবং গড় ত্বরণ নিয়ে কাজ করে থাকি। ওকে, তো বন্ধুরা এবার আমাদের ত্বরণ থেকে থার্ড প্রবলেম দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। একটি ট্রাক 50 মিটার পার সেকেন্ড বেগ হতে সুষমভাবে হ্রাস পেয়ে, ঠিক আছে, হ্রাস পাইছে 50 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে গাড়িটির মন্দন কত? এখানে তোমাকে মন্দন বের করতে বলছে। তো একটা কথা মাথায় রাখবা, তোমাকে ত্বরণ বলুক আর মন্দন বলুক, আমরা সবসময় ত্বরণই নির্ণয় করব। ত্বরণ বলুক আর মন্দন বলুক, আমরা সবসময় কি নির্ণয় করব? আমরা অবশ্যই ত্বরণ নির্ণয় করব, মাথায় রাখবা বিষয়টা। ওকে, তো ফার্স্টে এখানে দেখো আমাদের আদিবেগ আছে কত? আদিবেগ আছে 50 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, আর শেষ বেগ আছে কত? 30 মিটার পার সেকেন্ড। ওকে, আর আমাদের এখানে সময়টা আছে কত? t is equals to 5 সেকেন্ড, হ্যাঁ, 5 সেকেন্ড। তাহলে ত্বরণ আমাদের এখানে কি লিখতে পারি? আমরা জানি a equals to v minus u by t। তাহলে v এর ভ্যালু কত? v এর ভ্যালু হচ্ছে 30 মাইনাস u এর ভ্যালু হচ্ছে 50 ডিভাইডেড বাই t এর ভ্যালু হচ্ছে 5,
তার মানে এখান থেকে আসতেছে আমাদের যেটা, দেখো -50 থেকে যদি +30 চলে যায় থাকবে -20 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু আমাদের দেখতেছে কত, এখানে 4 5 20, তার মানে এখানে দেখতেছে 4 -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে দেখো ত্বরণটা হচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মন্দন হয়েছে। হ্যাঁ, সুতরাং মন্দন, সুতরাং আমরা এটা পাইছি কি, আমরা এটা পাইছি ত্বরণ, তাহলে মন্দন কত হবে? সুতরাং নির্ণেয় মন্দন, নির্ণেয় মন্দন, মন্দন হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এখানে কিন্তু মাইনাসটা আসবে না, তার কারণ হচ্ছে মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। যখন আমি মন্দন বলছি তখন বুঝাই গেছে যে এটা ঋণাত্মক ত্বরণ। তো তুমি যদি বলো মন্দন -4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে বোঝা যাবে সেটা ধনাত্মক ত্বরণ। ঠিক আছে, এখানে মাইনাস দেওয়া যাবে না, যেহেতু আমরা মন্দন বলছি। ত্বরণ বললে অবশ্যই অবশ্যই এখানে মাইনাস দেওয়া লাগতো, কারণ ঋণাত্মক ত্বরণ। হ্যাঁ, আর যখন আমরা মন্দন বলে দিব তখন নেগেটিভ আসলে নেগেটিভ দিব না, আর যদি পজিটিভ আসতো তাহলে মন্দনের ক্ষেত্রে এখানে নেগেটিভটা দিতাম। ওকে, তো বন্ধুরা আমরা শেষ বেগ থেকে একটা প্রবলেম নিছি। দেখো একটি গাড়ি স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, 10 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে? তো এখানে বোঝাই যাচ্ছে যে তোমাকে বলছে 10 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে, তার মানে এটা ডেফিনেটলি কোন বেগ? শেষ বেগ। যেহেতু 10 সেকেন্ড পরের কথা বলছে, তার মানে 10 সেকেন্ড আগে তার একটা বেগ ছিল, সেটা কত ছিল? এই যে বলছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, তার মানে সে ফার্স্টে স্থির অবস্থানে ছিল, কিছুটা পথ আসার পরে দেখলো সে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, তার মানে তখন থেকে বলছে যে 10 সেকেন্ড পরে তার বেগটা কত হবে, রাইট? তার মানে আদিতে তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, যেহেতু স্থির অবস্থানে ছিল, রাইট? দেন তারপরে সে কত ত্বরণে চলতেছে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতেছে। হ্যাঁ, এবার বলছে 10 সেকেন্ড পর, কত সেকেন্ড? 10 সেকেন্ড পর তার বেগটা কত হবে? তাহলে 10 সেকেন্ড পর বেগ v হলে আমরা লিখতে পারি v is equals to u plus at, রাইট? তাহলে u এর ভ্যালু কত? u এর ভ্যালু যেহেতু 0, তার মানে এই টার্ম লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, শুধু a আর t এর ভ্যালু বসায় গুণ করে দিতে হবে। a এর ভ্যালু কত? 5 ইনটু t এর ভ্যালু কত? t এর ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ 5 দশে কত? 50 মিটার পার সেকেন্ড। তো বন্ধুরা আমরা ত্বরণের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসছি, এবং এই প্রশ্ন ব্যাখ্যা করার মাধ্যমে আমরা ত্বরণের আলোচনা শেষ করব। দেন তার পরবর্তী যে টপিক দূরত্ব সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো কি বলছে, বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন ব্যাখ্যা করো। তো আমরা জানি ত্বরণ হচ্ছে যে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার। হ্যাঁ, অর্থাৎ বেগটা প্রতি সেকেন্ডে কতটুকু পরিবর্তিত হচ্ছে সেটাই ত্বরণ। আর এখানে কোশ্চেন করছে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। অবশ্যই ত্বরণ থাকবে না, বেগের যেহেতু ডেফিনিশনই হচ্ছে বেগের পরিবর্তনের হার, বেগ কতটুকু পরিবর্তিত হচ্ছে এবং কেন থাকে না সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বেগ পরিবর্তন না হলে, না হওয়া, বেগটা পরিবর্তন না হলে ত্বরণ থাকবে না। ঠিক আছে, এখন বেগ পরিবর্তন না হওয়ার মানে কি? বেগ পরিবর্তন না হওয়ার মানে হচ্ছে আদি বেগ আর শেষ বেগ সমান থাকা। ঠিক আছে, অর্থাৎ আদিতে যেই বেগ ছিল শেষেও যদি সেই বেগ থাকে তাহলে বেগ কোনো পরিবর্তিত হচ্ছে হচ্ছে না। আবার দেখো এখানে ত্বরণ না থাকা, ত্বরণ না থাকার মানে কি? ত্বরণের ভ্যালুটা 0 হয়ে যাওয়া, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাওয়া, রাইট? তাহলে আমরা ধরে নিচ্ছি কোন একটা বস্তুর আদিবেগ u, আদিবেগ u ও শেষ বেগ v। ঠিক আছে, এবং বেগ পরিবর্তিত সময়, সময়টা আমরা লিখে নিতে পারি t। এখন যেহেতু বেগ পরিবর্তন না হলে, তাহলে আমরা এখান দিয়ে লিখতে পারি বেগ পরিবর্তন না হলে, বেগ পরিবর্তন পরিবর্তন না হলে, না হলে আমরা কি লিখতে পারি? বেগ পরিবর্তন না হলে u is equals to v, রাইট? আদি বেগ আর শেষ বেগটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ওকে, এখন আমরা জানি ত্বরণ a is equals to কি? v minus u by t। ওকে, ফাইন। এবার দেখো এখানে তো আমরা ক্লিয়ারই করে দিছি আদি বেগ আর শেষ বেগ কি সমান, তার মানে এখানে b কে রিপ্লেস করতে পারি আমরা u দ্বারা, অথবা u কে রিপ্লেস করতে পারি আমরা v দ্বারা, যেহেতু বেগ দুটো সমান। ওকে, তাহলে আমরা এখানে যে কোনো একটাকে রিপ্লেস করে দেই, তাহলে b কে রাখি আর u কে, যেহেতু u সমান v, v দ্বারা রিপ্লেস করে দেই বাই t।
ঠিক আছে। এখন দেখো এখান থেকে ভি থেকে ভি চলে গেলে অ্যাকচুয়ালি 0 ডিভাইডেড বাই টি, আর 0 ডিভাইডেড বাই সামথিং অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাটস ওয়াই দেখো যখন বেগ পরিবর্তন না হবে তখন অবশ্যই ত্বরণ কত চলে আসবে, 0 চলে আসবে। অথবা তুমি চাইলে এখান থেকেও প্রুফ করতে পারতা, যদি ত্বরণ না থাকে তাহলে a = 0, তারপরে a এর সূত্রটা এখানে বসায়া ফর্মুলাটা তারপরে হিসাব করলে দেখা যাচ্ছে u = v চলে আসতো। ঠিক আছে, হয় তুমি এইটার দ্বারা এইটাকে প্রুফ করবা অথবা এইটার দ্বারা এটাকে প্রুফ করবা, তাইলেই হয়ে যাবে। অর্থাৎ বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকবে না, সেটাই আমরা দেখিয়েছি। বেগের পরিবর্তন না হলে আদি বেগ আর শেষ বেগ সমান থাকবে, এবং এটা যদি আমরা ত্বরণের সূত্রে অ্যাপ্লাই করি দেন ত্বরণের মানটা 0 চলে আসে। ওকে, আমরা দূরত্ব বা সরণ নির্ণয়ের যে ইকুয়েশন বা সূত্রগুলো আছে তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, এবং আলোচনার শুরুতেই আমরা সূত্রগুলোকে প্রুফ করে নিব, এবং এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ আমরা আজকে সলভ করব। তো আজকের ক্লাসটা হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কজ এই ক্লাসটায় প্রত্যেকটা টপিক ক্লিয়ারলি এবং ডিপলি আলোচনা করা হয়েছে। তুমি সম্পূর্ণ ক্লাসটা যদি দেখো, দেখলেই বুঝতে পারবা যে ক্লাসটা কতটা কোয়ালিটিপূর্ণ। সো চলো আমরা শুরু করি। তো ফার্স্টে আমরা বলে নেই, এখানে যেহেতু দূরত্ব আর সরণ নির্ণয়ের সূত্র, অর্থাৎ দূরত্ব নির্ণয়ের অর্থাৎ এই ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের যে ইকুয়েশন আসবে সরণ নির্ণয়ের একই ইকুয়েশন আসবে। তার কারণ আমরা বলছি এসএসসি লেভেলে আমাদের যে তথ্যগুলো আছে অধিকাংশ তথ্যই বস্তুর সরলরৈখিক পথে চলা নিয়ে, রাইট? আর যখন বস্তু সরলরৈখিক পথে চলে তখন তার সরণ এবং দূরত্ব দুইটাই সেম হয়। ওকে, তো ফার্স্টে আমরা বলে নেই যে সরণ আর দূরত্বকে নরমালি আমরা কি দ্বারা প্রকাশ করি? নরমালি আমরা s দ্বারা প্রকাশ করি। তো আমাদের এই দূরত্ব নির্ণয়ের তিনটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে s = vt, ঠিক আছে। আরেকটা ইকুয়েশন হলো s = ut প্লাস হাফ at স্কয়ার, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর তিন নাম্বারটা হলো s = u প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু t, ঠিক আছে। এই তিনটা ইকুয়েশন। তো ফার্স্টে আমরা প্রথমটা প্রুফ করব, এবং এই প্রথমটাই খুব ইম্পর্টেন্ট, এইটার দ্বারা আমরা বাকি দুইটাকে প্রুফ করব, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের দূরত্বের মেইন সূত্র। ওকে, এটা পাইছি আমরা কোথা থেকে? ওই যে বেগের যে সূত্র আমরা শিখে আসছি, বেগ v = s বাই t। s এ হচ্ছে সরণ, t তে হচ্ছে সময়। তো দেখো এখানে t হচ্ছে, যদি এই পাশে আমরা পাঠিয়ে দেই তাহলে এখানে পাবো vt = s, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি দূরত্ব সমান হচ্ছে বেগ ইনটু সময়। আরো স্পেসিফিক বলে দিতে পারি এই বেগটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সমবেগ। কি বেগ? সমবেগ। আর সমবেগের ক্ষেত্রে ডেফিনেটলি বেগ কিন্তু একটাই থাকে। তুমি দেখো একটা বস্তু ফার্স্টে ধরো 1 সেকেন্ডে সে কোন একটা বেগে চলছে, ধরো আমরা সেটা ধরে নিলাম b মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে আরো 1 সেকেন্ড গেল, সে তাও চলতেছে b মিটার পার সেকেন্ড বেগে। আরো 1 সেকেন্ড গেল, সে তাও চলতেছে b মিটার পার সেকেন্ড বেগে। b ধরো 2 মিটার পার হইতে পারে বা অন্য কোনো মানও হইতে পারে। তো দেখো সে প্রত্যেক সেকেন্ডে একই বেগে চলতেছে, তার মানে তার বেগের কি কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু। দ্যাটস ওয়াই তার বেগটা হচ্ছে ফিক্সড, হ্যাঁ। এইজন্য আমরা বলতেছি যে এখানে এটা v থাকতেছে, বা প্রথম যে বেগটা আছে ওইটাই। আরো এটার একটা স্পেসিফিক কথা হলো যে এটা হচ্ছে গড় বেগ। কি বেগ? গড় বেগ, ঠিক আছে। এটা মূলত গড় বেগ। সম বা সুষম বেগ তো বটি, আবার হচ্ছে গড় বেগ। এখন গড় বেগ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? তো গড় বেগ বলতে আমরা বলি আসছি যে গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়। অর্থাৎ কোন একটা বস্তু মোট যতটুকু সরণ অতিক্রম করে আর ওই সরণটা অতিক্রম করতে যতটুকু মোট সময় নেয়, ওই সময় দ্বারা ওই সরণকে ভাগ করলে যেই বেগ আমরা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গড় বেগ বা এভারেজ ভেলোসিটি, ঠিক আছে। ওকে, যখন বস্তু সুষম ত্বরণ বা সমত্বরণে চলবে তখন গড় বেগের সূত্রটা হচ্ছে স্পেসিফিক এরকম, গড় বেগ v = u প্লাস v ডিভাইডেড বাই 2, ঠিক আছে। u তে কোন একটা বস্তুর আদি বেগ, v তে ওই বস্তুর শেষ বেগ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অনলি যখন বস্তুর ফিক্সড অ্যাক্সেলারেশন থাকে, ঠিক আছে। অর্থাৎ এটা যখন বস্তু সমত্বরণে চলে, সমত্বরণ আর সুষমত্বরণ একই কথা, সমত্বরণে চলে, ঠিক আছে। এটা হচ্ছে এই সুষমত্বরণ বা সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ক্ষেত্রে প্রযোজ্য না। কেন প্রযোজ্য না অন্য ক্ষেত্রে, বা সমত্বরণের ক্ষেত্রে কেন প্রযোজ্য, আসলে আমরা সেই ব্যাখ্যাটা একটু দেখি। তো এখানে দেখো যেহেতু বস্তুটা সমবেগে চলতেছে,
তাহলে এর গড় বেগটা কি হবে? তুমি দেখো এখান থেকে ফার্স্টে তুমি এই দুই জায়গার বেগটা গড় বেগটা তুমি নিতে চাও, হ্যাঁ? তাহলে এখানে আদি বেগ কি? যেহেতু বস্তু সমবেগে চলতেছে, তাহলে আদি বেগ হচ্ছে যে v, শেষ বেগ হচ্ছে কি তাও v, হ্যাঁ, ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হচ্ছে 2v ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 2 কাটা অ্যাকচুয়ালি থাকতেছে কত? v। তুমি যদি এইটার সাথে এইটা নাও তাও কিন্তু দেখো bv যোগ করলে 2v, অর্থাৎ আদি বেগ v, শেষ বেগও v, যেহেতু বস্তু সমবেগে চলতেছে। তাহলে তুমি পাবে 2v, 2v কে যদি 2 দ্বারা ভাগ করো তাও পাবে v। অর্থাৎ যখন বস্তু সমবেগে চলে তখন হচ্ছে তার গড় বেগ যা, শুরুর বেগটা অর্থাৎ আদি বেগটাও তা। এই কারণে আমরা এখানে সরাসরি vt লিখে দেই, অর্থাৎ u প্লাস v/2 লিখি না। এখন প্রশ্ন হচ্ছে এই বস্তুটা কি সুষম বা সমত্বরণে চলে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি সে সুষম ত্বরণে চলে। সমবেগে চললে অবশ্যই সে সুষম ত্বরণে চলবে। তার কারণ হচ্ছে তুমি দেখো এখানে তার ত্বরণটা কত? ত্বরণ নাই, তার মানে কত ত্বরণ? 0। অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে, এই যে v থেকে v বাদ দিলে কত? 0। তার মানে বেগের পরিবর্তন হচ্ছে 0। আর 0 প্রত্যেকটা মুহূর্তে তুমি দেখো এখান থেকে এখানে বেগ বাদ দিয়া বা এখান থেকে এখানে ত্বরণ নির্ণয় করো, অর্থাৎ 1 সেকেন্ডের ত্বরণ নির্ণয় করো তাও পাইবা 0। 2 থেকে 3 এখানে ত্বরণ নির্ণয় করো তাও পাইবা 0। অর্থাৎ 1 থেকে 3 সেকেন্ডের ত্বরণ নির্ণয় করো তাও পাইবা 0, কারণ বেগটা সমান। তুমি বেগের পরিবর্তন নিলে বা পার্থক্য নিলে সেখানে 0 আসবে, রাইট? আর যখনই ত্বরণটা 0, মানে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ত্বরণটা কত থাকতেছে? 0। তার মানে সে সমান ত্বরণে যাচ্ছে, ঠিক আছে, বা সুষম ত্বরণ বজায় রাখতেছে। অর্থাৎ যদিও মানটা 0, ত্বরণ 0, বাট ফিক্স তো, হ্যাঁ? এই জন্য এখানেও কিন্তু সে সুষম বা সমত্বরণ বজায় রাখতেছে। এখন প্রশ্ন হলো যে প্রত্যেক মুহূর্তে তো এরকম বেগটা ফিক্স নাও রেখে যেতে পারে, বেগটা চেঞ্জ হইতে পারে, বাট বস্তু সমত্বরণে চলে। ধরো 2 3 4 5 এরকম ত্বরণ বজায় রাখতে পারে, বাট বেগ পরিবর্তিত হচ্ছে, ত্বরণ ফিক্সড। যেমন ধরো এরকম এরকম একটু খেয়াল করলে দেখবা কোন একটা বস্তু 1 সেকেন্ডে অতিক্রম করলো 2 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, 2 সেকেন্ডে অতিক্রম করলো 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে অতিক্রম করলো ধরো 6 মিটার পার সেকেন্ড, এবং 4 সেকেন্ডে অতিক্রম করলো ধরো 8 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা খেয়াল করি, এখন কিন্তু আমাদের গড় বেগ হবে ডিফারেন্ট। এখানে যে বস্তু তত্ত্বটা আমি দিছি সেটা অবশ্যই সুষম ত্বরণে চলতেছে। কেন সুষম ত্বরণে চলতেছে? দেখো এটার বেগটা 2 2 করে বাড়তেছে, অর্থাৎ বেগের পরিবর্তন কত করে হচ্ছে? প্রতি সেকেন্ডে 2 করে হচ্ছে। দেখো এখান থেকে এখানে বেগের পরিবর্তন, অর্থাৎ 1 থেকে 2 আসতে 1 সেকেন্ড সময় লাগছে। তার মানে বেগের পরিবর্তন হয়েছে কত? 2, 4 থেকে 2 বাদ দিলে কত? 2। এবং দেখো এখান থেকে এখানে আসতে 4 থেকে 6 হয়েছে কত সেকেন্ডে? 2 থেকে 3 আসছে 1 সেকেন্ডে, হ্যাঁ? এখান থেকে আমরা পাবো ত্বরণটা কত? 2। তুমি বের করে দেখতে পারো, তুমি চাইলে এখান থেকে এখানেটাও বের করতে পারো। তাহলে তুমি দেখো এখানে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন হচ্ছে 8 থেকে 2 বাদ দাও, কত হয়? 6। আর এখানে কত সময়? 1 থেকে 4 এ আসতে সময় লাগছে কত? 3 সেকেন্ড। 6 কে যদি 3 দ্বারা ভাগ করো কত থাকবে? তাও 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ? তার মানে ত্বরণটা এই ক্ষেত্রে ফিক্স থাকতেছে, অর্থাৎ সুষম ত্বরণে বস্তুটা চলতেছে। বাট বেগ কি ফিক্সড? বেগ ফিক্সড নয়। কেন? তুমি দেখো প্রথমে বেগ ছিল 2, তারপরে হয়ে গেছে 4, তারপরে হয়ে গেছে 6, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস ওয়াই বস্তু চলে সুষম বা সমত্বরণে, বাট বেগ চেঞ্জ হচ্ছে। এই জন্য এই ক্ষেত্রে আমাদের বেগ একটা থাকে না, এই ক্ষেত্রে বেগ হয়ে যায় দুইটা। আদিতে একটা থাকে, শেষও একটা থাকে, যেহেতু বেগ ক্রমাগত চেঞ্জ হচ্ছে। এই জন্য আমরা এর গড় বেগটা লিখি u প্লাস v ডিভাইডেড বাই 2। সেটা হচ্ছে এই যে আমরা লিখলাম, ঠিক আছে? যখন বস্তু সমবেগে এবং সুষম ত্বরণে চলবে, অবশ্যই সমবেগে চললে সে সুষম ত্বরণে চলবে, সেই ত্বরণটা হবে 0, তখন আমাদের বেগ একটা লিখলেই হয়ে যায়, রাইট? কারণ সেখানে আদি আর শেষ বেগ সেম থাকে। আর যখন বস্তু সমত্বরণে চলে বাট বেগ ক্রমাগত চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 0 চেয়ে অন্য মান আসবে ত্বরণের, তখন গড় বেগটা হবে v is equals to u plus v/2। অবশ্যই এই সূত্র শুধু কোন ক্ষেত্রে খাটবে? যখন বস্তু সম বা সুষম ত্বরণে চলবে। তো বন্ধুরা আসো এখন আমরা সেকেন্ড ইকুয়েশনটা, অর্থাৎ সেকেন্ড যে সূত্রটা s equals to ut plus half at square এটা, এবং থার্ড যে সূত্রটা s equals to u plus v/2 into t, এটা প্রুফ করে ফেলি। তো দেখো আমরা ফার্স্টে এটা প্রুফ করব 3 নাম্বারটা, তারপরে 2 নাম্বারটা প্রুফ করব, ঠিক আছে? তো 3 নাম্বারটা যদি প্রুফ করি এটা ইজি। এখন দেখো যখন বস্তু সুষম ত্বরণে চলবে, অর্থাৎ ত্বরণটা 0 না হবে, তখন আমরা এটা দ্বারা হচ্ছে দূরত্ব নির্ণয় করতে পারি। কেন? কারণ আমরা একটু আগে শিখছি s is equals to কি? vt, ঠিক আছে? আর b is equals to কি? u plus v/2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি u plus v/2 into t, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এই সূত্রটা প্রুফ করে ফেলছি, অর্থাৎ s is equals to u plus v/2 into t, ঠিক আছে?
আসো এবার আমরা দ্বিতীয় নাম্বার ইকুয়েশনটা প্রুফ করি। দ্বিতীয় নাম্বার ইকুয়েশনটা হচ্ছে কি s = ut plus half at square। হ্যাঁ, এখন দেখো এখানে আমাদের ত্বরণ আনতে হবে জাস্ট, আর ut আছে বাট b কে চেঞ্জ করে ত্বরণ আনতে হবে। তাহলে এই b কে আমাদের চেঞ্জ করা দরকার, তো আবার b এর আমরা একটা ইকুয়েশন জানি না, b = কি u plus at, রাইট? তাহলে এই ইকুয়েশনটা আমরা এখানে রিপ্লেস করে দিব। তাহলে এখানে দেখো এখানে কি আছে, u plus b এর পরিবর্তে লিখব কি u plus at ডিভাইডেড বাই 2 ইনটু বাইরে আছে একটা কি t। ওকে, উপরে দেখো দুইটা টার্ম আছে, আর দুইটা টার্মে যদি 2 কে ভাগ করে দেই, তাহলে এই টার্মকে যদি 2 ভাগ করে দেই তাহলে 2 কাটা চলে যায়, থাকবে u প্লাস, আর এই at কে যদি 2 দেই তাহলে থাকবে হাফ at বা at বাই 2, একই কথা, ব্র্যাকেট বাইরে আছে t। এবার t দ্বারা যদি উভয় টার্মকে গুণ করে দিই তাহলে পাবো ut প্লাস হাফ a রে t দ্বারা t কে গুণ করলে অ্যাকচুয়ালি পাবো t স্কয়ার। ঠিক আছে, তার মানে আমরা আবারও পেয়ে গেছি, সুতরাং s = ut প্লাস হাফ at স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দূরত্বের আরেকটা সূত্র। এখন প্রশ্ন হলো কখন আমরা কোনটা ইউজ করব। হ্যাঁ, অবশ্যই যখন বস্তু সমবেগে বা সুষম বেগে চলে, সম বা সুষম বেগে, যখন বস্তু সমবেগে বা সুষম বেগে চলে তখন দূরত্ব নির্ণয় করবে s = vt দ্বারা, রাইট? আর যখন বস্তু সুষম ত্বরণে চলে তখন অবশ্যই আমরা এই দুইটাই ব্যবহার করতে পারি। ঠিক আছে, বাট স্পেসিফিক যদি তুমি লিখতে চাও তাহলে যদি আদিবেগ থাকে, সময় থাকে, আর হচ্ছে ত্বরণ থাকে, ঠিক আছে, সময়, আদিবেগ, ত্বরণ যদি থাকে তাহলে তুমি এটা দ্বারা দূরত্ব নির্ণয় করবা। আর যদি তোমার কাছে আদিবেগ থাকে, শেষ বেগ থাকে, আর সময় থাকে তাহলে তুমি এটা দ্বারা দূরত্ব নির্ণয় করলে হবে। ঠিক আছে, ওকে, এবার আসো আমরা আরেকটা সূত্র বের করে ফেলি, b = u plus at। তাহলে আসো এখান থেকে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই, বর্গ করলে এই পাশে পাবো b স্কয়ার ইকুয়ালস টু এই পাশে পাবো u plus at হোল স্কয়ার। হ্যাঁ, এখান থেকে আমরা লিখতেছি b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2uat অর্থাৎ 2ab প্লাস a স্কয়ার t স্কয়ার। হ্যাঁ, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আমরা এখানে ইউজ করছি। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি বা দিয়া v স্কয়ার ইকুয়ালস টু e স্কয়ার। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে আমরা এটাকে এই ফর্মুলায় নিয়ে আসব, নিয়ে এসে এখান থেকে আমরা এটাকে s দ্বারা রিপ্লেস করব। ঠিক আছে, এখান থেকে 2a টা কমন নিয়ে নিলে অবশ্যই হাফ এটি চলে আসবে, তাহলে এখান থেকে আমরা 2a কমন নিই, 2a কমন নিলে এখান থেকে থাকবে ut প্লাস, আর এখানে তো 2 নাই তাহলে 2a কমন নিলে অবশ্যই হাফ চলে আসবে, আর a চলে গেলে অ্যাকচুয়ালি at স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমরা যেটা পাচ্ছি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2a, আর এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি s লিখতে পারি না? হ্যাঁ, আমরা s লিখে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা শেষ বেগ নির্ণয়ের সূত্র, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা এখানেও তাহলে আমরা এখানে একটু অ্যাড করি, একটা পাইছি v ইকুয়ালস টু u প্লাস at, আরেকটা পাইছি শেষ বেগের v ইজ ইকুয়ালস টু b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। ঠিক আছে, শেষ বেগের এই দুইটা সূত্র। এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা ইউজ করবা। খুবই সিম্পল, যখন আদিবেগ থাকবে, ত্বরণ থাকবে, সময় থাকবে, এটা ইউজ করবা। আর যখন আমাদের আদিবেগ থাকবে, ত্বরণ থাকবে, আর দূরত্ব থাকবে, তখন এটা দ্বারা তুমি শেষ বেগটা নির্ণয় করবা। ওকে, আসো এখন আমরা কি করব, এখন আমরা এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। তো বন্ধুরা দেখো আমাদের ফার্স্ট প্রবলেম, একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে, ঠিক আছে, চলছে। 10 সেকেন্ড পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? তো দূরত্ব নির্ণয় করতে বলছে এবং আমাদেরকে বলে দিছে গাড়িটা সুষম বেগে চলছে। সুষম বা সমবেগ একই কথা, সেই ক্ষেত্রে সুষম বা সমবেগের ক্ষেত্রে আমরা দূরত্বের সূত্র ইউজ করি s = vt। ঠিক আছে, সো আমাদের এখানে বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি v = 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা আদর্শ এককে নিয়ে নিব, অর্থাৎ বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে মিটারে নেওয়ার জন্য 72 ইনটু 1000 মিটার, আর ঘন্টাকে সেকেন্ডে নেওয়ার জন্য আমরা 3600 লিখে দেব সেকেন্ড। দেন এই 2 শূন্য কাটা চলে যাবে,
36 দ্বিগুণা 72, 2 দ্বারা 10 কে গুণ করলে 20 মিটার পার সেকেন্ড। ওকে, সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি 10 সেকেন্ড পর আমাদের দূরত্ব জানতে চাইছে। সুতরাং দূরত্ব s vt, পাশ দিয়ে চাইলে আমরা সাইড নোট করতে পারি যেহেতু সমবেগে চলছে। তাহলে v কত, 20 ইন্টু t 10, ঠিক আছে। তাহলে গুণ করলে এখানে আমরা পাবো 200 মিটার। আসো পরবর্তী প্রবলেম দেখি। একটি ট্রাক স্থির অবস্থান হতে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। 5 সেকেন্ড পর ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, রাইট। তো এখানে দেখো, যদি এখানে সুষম ত্বরণ নাও বলতো, অবশ্যই এটা সুষম ত্বরণেই চলছে, হ্যাঁ, বুঝতে হবে। তার মানে যেহেতু সে স্থির অবস্থায় ছিল, আদিবেগ 0, তোমার ত্বরণ দেওয়া আছে a 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, আর সময় দেওয়া আছে t 5 সেকেন্ড, আর বের করতে বলছে s। আর এই চারটা চলক তোমার কোন সূত্রে আছে? ডেফিনেটলি s ut প্লাস হাফ এটি স্কয়ার। সুতরাং আমরা লিখে ফেলি u আমাদের আছে 0, যেহেতু স্থির অবস্থান থেকে শুরু করছে, মিটার পার সেকেন্ড। ত্বরণ হচ্ছে a 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে আমাদের সময় কত সেকেন্ড পর দূরত্ব চাইছে? 5 সেকেন্ড। তাহলে দূরত্ব s হলে s ut প্লাস হাফ at স্কয়ার, রাইট। তো এখানে দেখো, যেহেতু স্থির অবস্থানে ছিল, আদিবেগ কত? 0, 0 দ্বারা t কে গুণ করলে তো অ্যাকচুয়ালি 0ই হবে। সো আমরা লিখতে পারি হাফ ইনটু এর ভ্যালু কত? 10 ইনটু t এর ভ্যালু 5 স্কয়ার। তুমি চাইলে সাইড নোট করতে পারো u 0, এইভাবে না দিয়ে 0টা। তাহলে এখান থেকে দেখো কত আসে? 5। আচ্ছা, এটা এইভাবে দিও না, অ্যাকচুয়ালি এটা এইভাবে দিও, এখান দিয়ে না লিখে এইভাবে সাইড নোট করে দিলে হবে। তাহলে দেখো 5 ইনটু 5 কে স্কয়ার করলে কত হয়? 25। 5 25 এ 75 মিটার, সরি 5 25 এ 125 মিটার। ওকে, আসো আমরা পরবর্তী প্রবলেম দেখি। তো বন্ধুরা, পরের প্রবলেম দেখো, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগ হতে সুষমভাবে বৃদ্ধি পেয়ে, সুষম বেগ বলে না, অ্যাকচুয়ালি সুষমভাবে বৃদ্ধি পেয়ে, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগটা সমান সমান বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। তাহলে গাড়িটির দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ s আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো 10 সেকেন্ড পর বেগ হচ্ছে এটা, দ্যাট ইজ শেষ বেগ। আবার 10 সেকেন্ড আগের বেগ ছিল এটা, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ আদি বেগ, আর সময় হচ্ছে এটা। তার মানে দেখো আমরা এখানে লিখতে পারি u 10 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আর t is equals to আছে কত? 10 সেকেন্ড। এটা আমাদেরকে বের করতে বলছে দূরত্ব। তাহলে দেখো u v t আর s, এই চারটা চলক কোন ইকুয়েশনে আছে? ডেফিনেটলি এটা s equals to u plus v by 2 into t। তাহলে আমরা লিখতে পারি s is equals to u plus v divided by 2 into t, ঠিক আছে। ওকে, দেন এখানে u আছে কত? 10 প্লাস v আছে কত? v আছে 40 ডিভাইডেড বাই 2 ইনটু t আছে কত? 10, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে কাটা দিই 5 হবে, আর 10 আর 40 যোগ করলে 50, 5 50 এ 250 মিটার। পরবর্তী প্রবলেমে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো এই, কেউ যদি এখান থেকে ফার্স্টে ত্বরণটা নির্ণয় করে দেন এই ইকুয়েশনের মাধ্যমে দূরত্ব নির্ণয় করে, তাও হবে। অর্থাৎ এই ইকুয়েশনের মাধ্যমে দূরত্ব নির্ণয় করলে যেই ভ্যালু আসবে, অ্যাকচুয়ালি এই ইকুয়েশনের মাধ্যমে দূরত্ব নির্ণয় করলে ওই একই ভ্যালু আসবে। দ্যাটস ওয়াই তোমার যেটাতে ভালো লাগে সেটাতে করবা। তবে ইজি হলো যখন আদিবেগ শেষ বেগ থাকবে আর সময় থাকবে তখন এটা দিয়ে বের করা, আর যখন আদিবেগ সময় ত্বরণ থাকবে তখন এটা দিয়ে বের করা। ওকে, তো দেখো একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, বুলেটের মন্দন কত? তো তোমাকে মন্দন নির্ণয় করতে বলছে। তো আমরা একটা কথাই বলে আসছি যে মন্দন বলক আর ত্বরণ বলক আমরা অ্যাকচুয়ালি ত্বরণই নির্ণয় করব, ঠিক আছে। এখন এই ত্বরণ নির্ণয় করার জন্য তোমার কাছে দেওয়া আছে কি? দেওয়া আছে দেখো, এই যে বলে দিছে 1.5 কিলোমিটার ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তাহলে তার 10 সেন্টিমিটার প্রবেশ করার আগে তার বেগ ছিল কত? 1.5 কিলোমিটার। তার মানে এই 1.5 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে কি আদিবেগ, হ্যাঁ। এবং 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, এই যে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, এটা কি দেওয়া আছে? ডেফিনেটলি এটা তোমার দূরত্ব দেওয়া আছে।
এটা আদিবেগ দেওয়া আছে, এটা তোমার দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ সে 10 সেন্টিমিটার অতিক্রম করতে পারছে। এবং দেখো 10 সেন্টিমিটার অতিক্রম করতে পেরেছে, এটার মানে কি? সে 10 সেন্টিমিটার অতিক্রম করার পরে থেমে গেছে, রাইট? যদি তার বেগ আরো থাকতো সে কিন্তু আরো সামনের দিকে যেতে পারতো। যখন 10 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগ 0 হয়ে গেছে, তখন আর সে সামনের দিকে আগাইতে পারে না। দ্যাটস ওয়াই শেষ বেগ অর্থাৎ 10 সেন্টিমিটার প্রবেশ করার পরে তার বেগটা কত হয়ে গেছে? ডেফিনেটলি 0 হয়ে গেছে। তার মানে শেষ বেগ তোমার অবশ্যই এখানে 0 দেওয়া আছে, রাইট? এখন বলছে বুলেটের মন্দন নির্ণয় করতে, রাইট? ওকে, তো দেখো তো এই চলকগুলা ইউ এস ভি এ, এই চলকগুলা কোন সূত্রে তোমার আছে? ডেফিনেটলি এটাতে আছে বি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2s, এই ফর্মুলাতে আছে। তুমি যদি বি a ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি লিখতা, বাট সেখানে টি এর প্রয়োজন ছিল, এখানে এই কোশ্চেনে কোনো টি নাই, অর্থাৎ সময় নাই। দ্যাটস ওয়াই তুমি এই সূত্রের মাধ্যমে এখান থেকে ত্বরণটা নির্ণয় করবা, সেখান থেকে তুমি মন্দন বলে দিবা। ওকে, আসো আমরা সেটাই সলভ করি। তাহলে আদিবেগ কত আছে তোমার? আদিবেগ হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে না? তাহলে কত লিখতে পারো আমরা তাহলে কত লিখতে পারি? 1.5 ইনটু 1000 মিটার পার সেকেন্ড। আর সেকেন্ডকে তো কনভার্ট করা লাগবে না, তাহলে এখানে আসবে 1500 মিটার পার সেকেন্ড। তোমার দূরত্ব দেওয়া আছে s ইকুয়ালস টু কত? 10 সেন্টিমিটার। এটাকে আদর্শ এককে নিয়ে নাও, মিটারে নিলে এটা হয়ে যাবে 0.01 মিটার। আচ্ছা, তারপর হচ্ছে তোমার শেষ বেগ, যেহেতু ওখানে 10 সেন্টিমিটার ঢোকার পরে সে থেমে গেছে, তার মানে 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো সুতরাং ত্বরণ এ হলে, ঠিক আছে, এ হলে বি স্কয়ার, সুতরাং বি স্কয়ার সুতরাং বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, ঠিক আছে, ওইটা অনুযায়ী ইউজ করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইউর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 1500। ও, এখানে হচ্ছে এই শেষ বেগটা তো অবশ্যই গিভেন 0, তাহলে 0 বসে দাও। আর 0 কে স্কয়ার করলে অ্যাকচুয়ালি 0ই হয়। তাহলে বি এর ভ্যালু হচ্ছে 1500, তাকে স্কয়ার করে দাও, প্লাস 2 ইনটু এর ভ্যালুটা আমরা নির্ণয় করব। এস এর ভ্যালুটা কত দেওয়া আছে? 0.01, রাইট? এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করলে আসবে 0 ইকুয়ালস টু, এটাকে স্কয়ার করলে দেখো 15 পরে হচ্ছে 2, এখানে 2 দাও একের জায়গায়, তাহলে 5 5 আগে বসে দাও 25, আর 1 কে 2 দ্বারা গুণ করলে হবে 2, আর ডাবল শূন্যের জন্য 4টা শূন্য বসাও। এটা হচ্ছে 22,50,000 যোগ এটা দ্বারা এটাকে এই 3 টার্ম গুণ করলে তুমি পাইবা 0.02a। হ্যাঁ, তাহলে এটাকে যদি এই পাশে পাঠাও তাহলে তুমি পাইবা কত? -225 কোয়াড্রাফল 0 ইকুয়ালস টু 0.02a। হ্যাঁ, এই দেখো আমাদের দরকার তো এর ভ্যালু, তাহলে 0.02a এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কত? -225 কোয়াড্রাফল 0 ডিভাইডেড বাই 0.02 ইকুয়ালস টু a। ওকে, এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি, এখান থেকে আসবে -11,2,50,000। তাহলে এটা আমরা কার ভ্যালু পাইছি? অবশ্যই ত্বরণের ভ্যালু পাইছি, বাট আমাদেরকে নির্ণয় করতে হবে কি? মন্দন। আর এটা দেখোই ঋণাত্মক ত্বরণ, অবশ্যই মন্দন আসছে, সুতরাং নির্ণয় মন্দন কত হবে? মন্দন লেখার ক্ষেত্রে কি মাইনাস আসবে? আসবে না কিন্তু, কেন? মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ। ওকে, সো আমরা লিখব 11,02,50,000, আর এককটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। পরন্ত বস্তুর সূত্র সমূহ নিয়ে, তো পরন্ত বস্তুর এই সূত্রগুলার ব্যাখ্যা খুবই সুন্দরভাবে জানা উচিত। শুধু এই পরন্ত বস্তুর না, আসলে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ক্লিয়ারলি তুমি যখন বুঝতে পারবা তখন পড়াশোনা করে তুমি মজা পাইবা বা এটাকে ফিল করতে পারবা, ঠিক আছে? এই জন্য তোমাকে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে ক্লিয়ারলি ডিপলি বুঝতে হবে, ঠিক আছে? আর তাছাড়াও প্রায় সময় এখান থেকে ফিজিক্সের এমসিকিউ এসে থাকে। তো দেখো পরন্ত বস্তু কি জিনিস আমরা ফার্স্টে জেনে নিই। পরন্ত বস্তু হচ্ছে অ্যাকচুয়ালি মাধ্যাকর্ষণ বলের প্রভাবে যদি উপর থেকে নিচের দিকে কোনো বস্তু পড়তে থাকে তখন ওই ধরনের বস্তুগুলাকে আমরা বলি পরন্ত বস্তু। আর এই পরন্ত বস্তুর 3টা সূত্র যেগুলা দেন বিজ্ঞানী গ্যালিলিও, ঠিক আছে?
তো আসলে আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করি। তো প্রথম সূত্রটা হচ্ছে এরকম যে স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ বস্তুটা যদি স্থির অবস্থান, বস্তুটার উপরে যদি কোনো বল অ্যাপ্লাই না করা হয় এবং একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়, বস্তুটা যেই পথ অতিক্রম করবে অন্য আরেকটা ভরের বা সেম ভরের যে কোনো ভরের অন্য আরেকটা বস্তু যদি ছেড়ে দেওয়া হয় সেটাও সমান সময়ে সমান পথ অতিক্রম করবে যদি কোনো বাধা না থাকে। হ্যাঁ, যেমন এরকম যে ধরো একটা 50 কেজি ভরের বস্তুকে কোন একটা উচ্চতা থেকে ছেড়ে দিলে বস্তুটা যেই সময়ে যতটুকু পথ অতিক্রম করবে এক্স্যাক্টলি তুমি যদি 50 গ্রাম ভরের একটা বস্তুকে 50 গ্রাম ভরের একটা বস্তুকে ওই একই উচ্চতা থেকে ছেড়ে দাও, এইটাও ঠিক ওই সমান সময়ে সমান পথে অতিক্রম করবে। অর্থাৎ এ যদি 5 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে, এক্স্যাক্টলি এও 5 সেকেন্ডে 20 মিটার পথে অতিক্রম করবে যদি সেখানে কোনো বাধা না থাকে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যখন আমরা পাথর আর কাগজ বা পেপার একসাথে ছেড়ে দেই একই উচ্চতা থেকে, দেখা যাচ্ছে পাথরটা আগে পড়ে যায় বাট পেপারটা ওই সময়ে পড়ে না, একটু লেট করে পড়ে। তার কারণ হচ্ছে পাথরের আয়তন কম বাট ঘনত্ব বেশি, এই জন্য বাতাস তার উপরে বল প্রয়োগ করতে পারে কম, দ্যাটস ওয়াই পাথরের নিচের দিকে দ্রুত পড়ে যায়। আর তোমার পেপারের হচ্ছে আয়তন বেশি বাট ঘনত্ব কম, এই জন্য বাতাস তার উপরে বল অ্যাপ্লাই করতে পারে বেশি, দ্যাটস ওয়াই এটা ওই নির্দিষ্ট সময় না পড়ে একটু লেটে পড়ে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো একই উচ্চতা বলা হলো কেন? উচ্চতার যদি ডিফারেন্স হতো, অর্থাৎ একটা বস্তুকে একটু উপর থেকে আরেকটা বস্তুকে একটু নিচে থেকে যদি ছেড়ে দেই তাহলে কে কতটুকু পথ অতিক্রম করবে? ডেফিনেটলি যাকে তুমি উপর থেকে ছাড়বা তুলনামূলক সে কিন্তু অবশ্যই নিচেরটার চেয়ে বেশি পথ অতিক্রম করবে। তার কারণ হচ্ছে পরন্ত বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়তে থাকে প্রত্যেক সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাইতে থাকে। দেখো নরমালি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেই সেটা যেই বলে ভূপৃষ্ঠকে আঘাত করবে এর চেয়েও উপর থেকে যদি একটা বস্তুকে আমি ছেড়ে দেই সেটা কি একই স্পিডে যায় আঘাত করবে নাকি আরেকটু বেশি স্পিডে আঘাত করবে? আরেকটু বেশি স্পিডে যায় আঘাত করবে। তার কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে পরন্ত বস্তুর স্পিডটা বা বেগটা বাড়তে থাকে, রাইট? এই জন্য যত বেগ বাড়বে ততই তো সে তুলনামূলক বেশি পথ অতিক্রম করবে। এখন আমরা আলোচনা করব পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি নিয়ে। দেখো কি বলছে, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ এরকম বিষয়টা যদি স্থির অবস্থান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, স্থির অবস্থান মানে তো হচ্ছে বস্তুর আদি বেগটা কত থাকা? 0 থাকা। ছেড়ে দেওয়ার পরে সেটা যদি t সেকেন্ড পর, ঠিক আছে, t সেকেন্ড পর b বেগপ্রাপ্ত হয়, b মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়, তাহলে এই বেগটা হবে এই সময়ের সমানুপাতিক, b প্রপোর্শনাল বা সমানুপাতিক t। ঠিক আছে, এরকম। এখন প্রশ্ন হলো সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাদের অনুপাত সমান থাকা, অর্থাৎ বেগ আর সময় তুমি যেভাবে চেঞ্জ করো না কেন তোমার তাদের অনুপাতটা সেম থাকতে হবে। অনুপাত মানে তো ভগ্নাংশ আমরা জানি, অর্থাৎ তুমি যদি এখানে v কে t দ্বারা ভাগ করো, যেই ভ্যালু তুমি পাইবা, ধরো আমরা ধরে নিচ্ছি সেটা কে পাচ্ছ, যেই ভ্যালুটা পাইবা সেটাকে কে ধরে নিলাম, এই ভ্যালুটা হচ্ছে যা অলওয়েজ ফিক্স থাকবে। অর্থাৎ তুমি বেগ আর সময়কে ক্রমাগত চেঞ্জ করতে পারবা বাট তোমার কে এর ভ্যালুটা ফিক্স থাকতে হবে, রাইট? তাহলেই সমানুপাতিক থাকবে, আদারওয়াইজ থাকবে না। আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি তাহলে হচ্ছে বিষয়টা এরকম, সময়টাকে দ্বিগুণ করলে অ্যাকচুয়ালি তোমার বেগটাও বেগের দ্বিগুণ হয়ে যাবে, সময়টাকে 3 গুণ করলে বেগটাও বেগের 3 গুণ হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা এরকম, 1 সেকেন্ডে যেই বেগ প্রাপ্ত হবে তুমি যদি সেটাকে 3 সেকেন্ড করে ফেলো তাহলে বেগ 1 সেকেন্ডে যা বেগ প্রাপ্ত হয়েছে সেইটাও বেগের 3 গুণ হয়ে যাবে। এটা যদি 5 গুণ করো এইটাও 5 গুণ হয়ে যাবে, তাহলেই অনুপাতটা সেম থাকবে। বিষয়টা একটু খেয়াল করো, মনে করো তোমার কোন একটা বস্তু 2 সেকেন্ডে সে 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো এবং দেখা যাচ্ছে 4 সেকেন্ডে সে 10 মিটার পার সেকেন্ড হলো, 10 সেকেন্ডে সে 25 মিটার পার সেকেন্ড হলো। তুমি এই ক্ষেত্রে তুমি যদি দেখো বস্তুটা কিন্তু এদের সমান অনুপাতে চলতেছে, তার কারণ দেখো তার বেগ হচ্ছে কত? 5, হ্যাঁ, এবং দেখো এই বেগ প্রাপ্ত হচ্ছে কত সেকেন্ড পর? 2 সেকেন্ড পর।
তাহলে 2 দ্বারা ভাগ করো, দেখো তাদের অনুপাতের মানটা আসতেছে কত 2.5। একইভাবে তুমি দেখো 10 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে এখানে পাইবা কত, তাও 2.5। তুমি দেখো 25 কে তুমি 10 দ্বারা ভাগ করো, তাও কত পাইবা 2.5। ঠিক আছে, দেখো অনুপাতটা সেম থাকতেছে, বাট তোমার বেগ আর সময় দেখো 2 সেকেন্ডের সে বেগপ্রাপ্ত হচ্ছে 5 এবং 4 সেকেন্ডে বেগপ্রাপ্ত হচ্ছে 10, তাহলে সময়ও চেঞ্জ, বেগও চেঞ্জ। আবার দেখো 10 সেকেন্ডে সে 25 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হচ্ছে, তার মানে দেখো সময় 2 থেকে 10, বেগ 5 থেকে 25, তার মানে বেগ আর হচ্ছে সময়টা ক্রমাগত চেঞ্জ হচ্ছে, বাট তাদের অনুপাতটা কি থাকতেছে ফিক্সড। এবং কেন ফিক্সড থাকতেছে তুমি একটু খেয়াল করো, এইটা দেখো এই প্রথম 2 সেকেন্ডে বেগপ্রাপ্ত হচ্ছে কত 5, তাই সেকেন্ডটা 2 এর দ্বিগুণ অর্থাৎ 4 করা হয়েছে, তাই বেগটাও 5 এর দ্বিগুণ 10 হয়ে গেছে। একইভাবে দেখো সময়টা 2 থেকে 10 করা হয়েছে, অর্থাৎ কত গুণ, 2 এর 5 গুণ, ঠিক বেগটাও বেগের 5 গুণ হয়ে গেছে, অর্থাৎ 5 এর সাথে 5 গুণ করলে কত হয় 25। ঠিক আছে, এই জন্যই আমরা বলছি সময়টাকে দ্বিগুণ করলে বেগটাও বেগের দ্বিগুণ হয়ে যাবে, সময়টাকে 3 গুণ করলে বেগটাও বেগের 3 গুণ হয়ে যাবে, তাহলে অনুপাতটা ফিক্স থাকবে। এখন আসো আমরা এটার মাধ্যমে একটা ফর্মুলা দাঁড় করাইতে পারি অনুপাতের মাধ্যমে, সেটা হচ্ছে এরকম, আমরা ধরে নিলাম এগুলা বিশেষ মুহূর্তের বেগ। ঠিক আছে, আমরা ধরে নিলাম প্রথম t1 সেকেন্ডে সে b1 বেগ প্রাপ্ত হলো, তারপরে আমরা আরো কয়েকটা কাউন্ট করতে পারি, তারপরে আমরা ধরে নিলাম সে t2 সেকেন্ডে প্রথম t2 সেকেন্ডে সে b2 বেগ প্রাপ্ত হলো। এইভাবে আরো অনেক বেগ প্রাপ্ত সে হতে পারে, বাট আমরা এই দুইটা নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো আমরা যদি এই ক্ষেত্রে v1 কে t1 দ্বারা ভাগ করি, অ্যাকচুয়ালি ভ্যালু পাবো কত, অবশ্যই তাদের অনুপাত পাবো কে, যেহেতু এদের অনুপাতটা আমি কে ধরেই নিছি, হ্যাঁ, বা তাদের অনুপাতে তো অনুপাতের মানে কি কোনো চেঞ্জ হবে, হবে না, বেগ আর সময় পরিবর্তিত হবে, বাট অনুপাতের মানটা ফিক্স থাকবে। আসলে এখন যদি আমরা v2 কে t2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখান থেকে পাবো কি, তাও তো কেই পাবো, বাট বেগ আর সময়টা ক্রমাগত চেঞ্জ হবে, বাট তাদের অনুপাতের মান চেঞ্জ হবে না। ঠিক আছে, ওকে। তো সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি কি, দেখো b1/t1 ইকুয়ালস টু কে, b2/t2 ইকুয়ালস টু কে, দুইটাই যেহেতু কে এর মান, তাহলে দুইটা কি আমরা লিখতে পারি b1/t1 ইকুয়ালস টু v2/t2। ঠিক আছে, অর্থাৎ তোমাকে এখানে তিনটা চলকের মান যদি দেওয়া থাকে, অন্য একটা চলকের মান বের করতে পারবা। অর্থাৎ যদি সে বলে 3 সেকেন্ডে কোন একটা পরন্ত বস্তু এত বেগ প্রাপ্ত হলো এবং 9 সেকেন্ডে সেটা কত বেগ প্রাপ্ত হবে, তখন তুমি সেটা এখান থেকে বের করতে পারবা। যেমন আসো আমরা একটা एग्जांपल নেই, নিলে বুঝতে পারবা। দেখো 3 সেকেন্ডে কোন পরন্ত বস্তু 27 মিটার পার সেকেন্ড অর্থাৎ 27 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে 9 সেকেন্ড পর বেগ কত হবে। তার মানে তোমাকে দেখো তিনটা চলকের মান দেওয়া আছে, সময় দেওয়া আছে তোমার দুইটা, হ্যাঁ, বেগ দেওয়া আছে একটা, বাকি বেগটা তোমাকে বের করতে হবে। তো এখান থেকে এটা তুমি বের করতে পারো এই সূত্র ইউজ করে। তো দেখো এখানে তোমার b1 তুমি ধরে নাও এইটা কত 27, আর t1 ধরে নাও এইটা, যেহেতু এই 27 মিটার পার সেকেন্ড বেগটা হচ্ছে 3 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে সমান হবে b2/t2। b2 তো তোমাকে বের করতে হবে, এই যে বলছে বেগ কত হবে, আর t2 দেওয়া আছে কত 9 সেকেন্ড। তার মানে তুমি দেখো এখান থেকে এটা কাটা দাও, 3 নং 27 আর 9 কে এই পাশে পাঠায়া দিলে 9 নং কত হবে 81 হয়ে যাবে না, এটা ভাগাকার আছে এই পাশে গুণাকার হয়ে যাবে না, তাহলে b2 হবে 81। এটা অ্যাকচুয়ালি তুমি এখান থেকে দেখো বুঝতে পারো, দেখো ম্যাথমেটিক্স যে অনুপাতের রেশিওর যে অঙ্কগুলা করি আমরা, সেগুলা কিন্তু দেখো আমরা বুঝতে পারি। এটা তুমি এই সূত্র ইউজ না করেও পারবা বের করতে। কিভাবে, তুমি দেখো সময়টা সময়ের কত গুণ হয়ে গেছে, ডেফিনেটলি সময়টা দেখো 3 থেকে 9 হয়েছে, তাহলে 3 এর কত গুণ, ডেফিনেটলি 3 এর 3 গুণ, 3 এর সাথে 3 গুণ করলে তো 9, তাহলে এইটা ও এইটার 3 গুণ হয়ে যাবে। তাহলে 3 27 এ কত, 27 কে 3 দ্বারা গুণ করলে ডেফিনেটলি 81 হয়, এইটাই হচ্ছে তোমার অ্যানসার। তো তুমি চাইলে এখান থেকে তুলনা করো বের করতে পারো, অথবা তুমি এই সূত্র অ্যাপ্লাই করো বের করতে পারো। তো যেভাবে তোমার কাছে সিম্পল মনে হয় তুমি ওইভাবে বের করতে পারো। আসো আমরা তৃতীয় সূত্রতে চলে যাই। তো পরন্ত বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে, তখন সে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট বেগ ক্রমাগত বৃদ্ধি পাইতে থাকে। এই জন্যই আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ফিক্স থাকে। যেমন একটু খেয়াল করো, যখন বস্তুটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়, তখন হচ্ছে প্রথমে তার বেগটা থাকে 0 মিটার পার সেকেন্ড, সে 1 সেকেন্ড পর তার বেগটা হয় 9.8 মিটার পার
সেকেন্ড। এটা কিভাবে আসছে আমরা ওই যে ত্বরণ থেকে শিখবো, মাধ্যাকর্ষণ বল যখন শিখবো। আচ্ছা, এটা যখন হিসাব করতে দেখেন 9.8, তারপরটা হয়ে যায়, তার পরবর্তী 1 সেকেন্ডে হয়ে যায় বেগটা কত 9.8 প্লাস 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরের সেকেন্ডে বেগটা হয়ে যায়, তারপরের সেকেন্ডে বেগটা হয়ে যায় 9.8 প্লাস 9.8 প্লাস 9.8, ঠিক আছে। বেগটা ক্রমাগত 9.8 করে প্রত্যেক সেকেন্ডে বাড়তে থাকে। এই জন্যই আমরা দেখি উপর থেকে বস্তুটা যখন নিচের দিকে পড়ে, যত উপর থেকে পড়ে ততই তার স্পিডটা ক্রমাগত বৃদ্ধি পাইতে থাকে, রাইট। ওকে, এই জন্য দেখো এখান থেকে যদি আমরা ত্বরণটা বের করি, যদি আমরা এ পয়েন্ট ধরি, এটাকে বি পয়েন্ট ধরি, এটাকে সি পয়েন্ট ধরি, আর এটাকে ডি পয়েন্ট ধরি, এখন এখান থেকে যদি ত্বরণটা আমরা হিসেব করি, তাহলে তুমি দেখবা যে কোনো দুই পয়েন্ট নাও না কেন ত্বরণ তুমি দেখবা 9.8 পাইবা। না, আসো আমরা হিসেব করি। যেমন দেখো এখানে জি দেই, যেহেতু অভিকর্ষ ত্বরণ, শেষ বেগ মাইনাস আদি বেগ, ধরো এ বি এর ত্বরণটা আমরা নির্ণয় করতে চাই এ বি, তাহলে শেষ বেগ কত, এখানে এ থেকে বি পর্যন্ত শেষ বেগ হচ্ছে 9.8, আদি বেগ কত 0, সময় কত 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9.8 থেকে 0 কমে গেলে 9.8, তাকে 1 দ্বারা ভাগ করলে তো 9.8 হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আসো আমরা এ থেকে সি এর ত্বরণটা নির্ণয় করি, অথবা বি থেকে তুমি সি এরটাও নির্ণয় করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। এ থেকে সি এরটা যদি আমি নির্ণয় করি, তাহলে জি এ সি ইকুয়ালস টু, তুমি দেখো এখানে বেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন এখানে দেখো 9.8 কে যোগ করলে আমরা পাবো 19.6 মাইনাস, এখান থেকে 0 বাদ দাও, তারপর হচ্ছে সময়টা কত, এখান থেকে 1 2, ঠিক আছে। তাহলে এখানে ডিভাইডেড বাই 2, এখানে কত আসছে 19.6 ডিভাইডেড বাই 2, এটা দ্বারা ভাগ করলে তুমি ওই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারই পাচ্ছ। এখন তুমি যদি এই বি থেকে ডি এর ত্বরণ নির্ণয় করো, সেম ত্বরণই পাইবা। দেখো তুমি জি ইকুয়ালস টু বি থেকে ডি এর ত্বরণ নির্ণয় করো বি ডি, তাহলে কত পাইবা, তোমার শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে এইটা, আদি বেগ কোনটা, তাহলে আদি বেগ হচ্ছে তোমার 9.8। অর্থাৎ এই তিনটা সংখ্যার যোগফল থেকে যদি তুমি এই একটা বাদ দিয়ে দাও, তাহলে কয়টা থাকবে, দুইটা। তাহলে দুইটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইনটু 9.8, অর্থাৎ 9.8 দুইটা, তো মানে 2 ইনটু 9.8 লিখতে পারি আমরা। তো এখানে দেখো আমাদের এখানে সময় লাগছে কত, বি থেকে ডি তে আসার জন্য সময় লাগছে কত 1 সেকেন্ড, বি থেকে সি তে আসছে 1 সেকেন্ড, সি থেকে আবার ডি তে আসতে লাগছে আর 1 সেকেন্ড, মোট 2 সেকেন্ড ডিভাইডেড বাই 2, তাহলে 2 টু ক্যান্সেল আউট, দেখো সর্বোপরি ওই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারই থাকতেছে। তো তুমি যে কোনো দুই পয়েন্ট নাও না কেন, তুমি দেখবা যে অলওয়েজ ত্বরণটা কত 9.8 মিটার পার সেকেন্ডই আছে, ঠিক আছে। এই জন্যই আমরা বলি যে পরন্ত বস্তুর বেগটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার কারণ হচ্ছে বস্তু যখন স্থির অবস্থান থেকে উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, সে প্রতি সেকেন্ডে ক্রমাগত তার বেগটা 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাইতে থাকে, রাইট। ওকে, আসো আমরা পরবর্তী সূত্রে চলে যাই। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এরকম, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি স্থির অবস্থান থেকে একটা বস্তুকে ছেড়ে দাও, তাহলে এটা যদি টি সেকেন্ড পর এইচ দূরত্ব অতিক্রম করে, তাহলে এই এইচ হবে প্রপোর্শনাল টি স্কয়ার। অর্থাৎ সময়কে বর্গ করলে সেটা ওই দূরত্বের সমানুপাতিক হবে। তো সমানুপাতিক মানে কি একটু আগে দ্বিতীয় সূত্রে আমরা ব্যাখ্যা করছি, সেটা হলো এরকম। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে দূরত্ব আর সময় ক্রমাগত চেঞ্জ হবে, বাট তাদের অনুপাত চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে চাইলে এইভাবে লিখতে পারি h ডিভাইডেড বাই t স্কয়ার ইকুয়ালস টু k, অথবা এটাকে এইভাবেও চাইলে লেখা যায়, যেহেতু অনুপাত t স্কয়ার ডিভাইডেড বাই h ইকুয়ালস টু k। তুমি যেভাবেই লেখো না কেন কোনো প্রবলেম নাই। তো সাধারণত আমরা এটাই লিখে থাকি। ওকে, তো এখান থেকে দেখো, এখান থেকেও আমরা যেহেতু দ্বিতীয় সূত্রটা আমরা করছি, এখান থেকে আমরা সেই ফর্মুলা অনুযায়ী আমরা এখান থেকে কি লিখতে পারি, সেখান থেকে লিখতে পারি h1 ডিভাইডেড বাই t1 স্কয়ার ইকুয়ালস টু h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার। অর্থাৎ আমাকে বিশেষ দুইটা মুহূর্তের সময় এবং একটা দূরত্ব বলে দিলে অপর সময়ে কত দূরত্ব সে অতিক্রম করবে সেটা আমি ইজিলি এখান থেকে বের করতে পারবো এই ফর্মুলার মাধ্যমে। ধরো এখানে তোমাকে কোয়েশ্চেন করলো এরকম যে একটি পরন্ত বস্তু সে 5 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করলো, হ্যাঁ। তাহলে
10 সেকেন্ড পর তার দূরত্ব কত হবে, ঠিক আছে, সে 10 সেকেন্ড পর দূরত্বটা জানতে চাইছে। তো এখান থেকে একটু খেয়াল করো, তোমাকে h2 বের করতে বলছে, রাইট? তাহলে আমরা লিখতে পারি h2 ডিভাইডেড বাই t2। t2 কত? 10, তাকে স্কয়ার করে দাও, ইকুয়ালস টু h1। h1 কত? h1 হচ্ছে তোমার 20 ডিভাইডেড বাই t1। তাহলে t1 কত? 5 স্কয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি h2 ইকুয়ালস টু, এটাকে স্কয়ার করলে পাবো 100 ইকুয়ালস টু, আর এখানে হচ্ছে 20, আর এটাকে স্কয়ার করলে পাবো 25। তাহলে কাটা দাও, 4 25 100, 4 সরি, এই 4 যদি এই পাশে চলে যায় তাহলে 20 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 20 80। অর্থাৎ দেখো, বস্তুটা 5 সেকেন্ড পর যদি 20 মিটার পথ অতিক্রম করে, অবশ্যই সে 10 সেকেন্ড পর 80 মিটার পথ অতিক্রম করবে। তো এই ধরনের এমসিকিউ আসলে আমরা ইজিলি এই সূত্রের মাধ্যমে বলে দিতে পারবো। ওকে, তো বন্ধুরা, এখন আমরা পরন্ত বস্তুর গতি সম্পর্কিত সূত্রগুলো শিখব। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে ত্বরণ, সেটাকে আমরা এ কে আমরা রিপ্লেস করব জি দ্বারা, যেহেতু এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণটা ফিক্সড কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর দূরত্বটাকে আমরা s টাকে রিপ্লেস করব h দ্বারা, ঠিক আছে, যেহেতু এটা একটা হাইট। আর এই ত্বরণটা, অভিকর্ষ ত্বরণটা বা মধ্যাকর্ষণ জনিত যে ত্বরণ, অর্থাৎ মধ্যাকর্ষণ বলের প্রভাবে বস্তুর যে ত্বরণ হয়, সেটা কিন্তু একটা সুষম ত্বরণ বা সমত্বরণ বলতে পারো। আমরা দেখছি যখন পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করছি, তখন দেখছি যে ত্বরণটা জাস্ট বেগটা চেঞ্জ হতে থাকে ক্রমাগত, বাট ত্বরণটা কি থাকে? সেম থাকে। দ্যাটস আমরা তাকে বলতেছি সুষম বা সমত্বরণ। আর আসো, আমরা সমত্বরণের ক্ষেত্রে অনেকগুলো ইকুয়েশন শিখছি, এখন আমরা সেগুলাকেই পরন্ত বস্তুর ক্ষেত্রে জি আর এইচ দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে। ওকে, ফার্স্টে আমরা শিখব শেষ বেগেরটা। শেষ বেগ, শেষ বেগ, শেষ বেগ আমরা শিখছি কি, যে v ইকুয়ালস টু u প্লাস gt, at, সরি, at, ঠিক আছে। আরেকটা শিখছি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, ঠিক আছে। আমরা শেষ বেগের দুটো সূত্র শিখছি। তো এখানে জাস্ট a কে রিপ্লেস করব h দ্বারা, যখন পরন্ত বস্তু হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি v ইকুয়ালস টু u প্লাস মাইনাস gt, ঠিক আছে। আরেকটা হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস মাইনাস 2ah, ঠিক আছে। ওকে, এখন একটা তো প্রশ্ন অবশ্যই দাঁড়াবে যে প্লাস মাইনাস কেন দিছি, ঠিক আছে। অবশ্যই এটা ব্যাখ্যা আছে। তুমি দেখো, বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়বে, তখন কি তার মন্দন হবে না ত্বরণ হবে? ডেফিনেটলি কিন্তু তখন তার ত্বরণ হবে, কারণ বেগটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, রাইট? অর্থাৎ সুষমতরণ বা সমতরণে পড়তেছে, রাইট? ওকে, যখন ত্বরণ হয় তখন জি হচ্ছে পজিটিভ, জি হচ্ছে পজিটিভ যদি মন্দন হয়। এখন দেখা গেছে বস্তুটাকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার ফলে বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে তো এটাকে ক্রমাগত মধ্যাকর্ষণ বল সবসময় কোন দিকে ফোর্স করে? নিচের দিকে, তার কেন্দ্রের দিকে ফোর্স করে। অর্থাৎ এটাকে ক্রমাগত সে কি করবে? নিচের দিকে টানতে থাকবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য তাকে লম্বভাবে নিচের দিকে তাকে টানতে থাকবে। ফলে তাকে যদি টেনে ধরে, এখন তার কি বেগ বৃদ্ধি পাবে নাকি ক্রমাগত হ্রাস পাবে? অবশ্যই ক্রমাগত হ্রাস পায়। ফলে হ্রাস পেতে 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 একসময় বেগটা জিরো হয়ে যায়, ফলে বস্তু আর সামনের দিকে আগাতে পারে না, তখন নিচের দিকে চলে আসে, রাইট? ওকে, এই জন্য যখন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন তার বেগ হ্রাস পেয়ে যায়, অর্থাৎ মন্দন ঘটে। তখন আমাদের ক্ষেত্রে শেষ বেগটা হবে v ইকুয়ালস টু এরকম হয়ে যাবে, v ইকুয়ালস টু u মাইনাস gt। আমরা গত ক্লাসে বলছি ত্বরণ বা মন্দন যেটাই আমাদেরকে নির্ণয় করতে বলুক না কেন, সেই ক্ষেত্রে আমরা শুধু ত্বরণই নির্ণয় করব, দেন সেখান থেকে মন্দন নির্ণয় করব। কিন্তু এই ক্ষেত্রে তো ত্বরণের মানটা ফিক্সড, দ্যাটস ওয়াই যখন মন্দন হবে তখন লিখবো মাইনাস জি, আর যখন ত্বরণ হবে তখন লিখবো আমরা প্লাস জি, ঠিক আছে। আর এখানে তো মাইনাস জিটা কিভাবে আসে তুমি একটু বুঝতে পারতেছো। যেমন দেখো, এখানে b ইকুয়ালস টু u প্লাস জি কে লিখবো কি দ্বারা? মাইনাস জি ইনটু টি। তাহলে এক কথায় কি আসে? v ইকুয়ালস টু u প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, আর জি দ্বারা টি কে গুণ করলে অ্যাকচুয়ালি জিটি। তাহলে মন্দন হলে যখন বস্তুকে নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করব, তখন অবশ্যই মন্দন হবে। তার কারণ হচ্ছে বস্তু যাচ্ছে উপরের দিকে, বাট তার উপরে বল অ্যাপ্লাই করা হচ্ছে নিচের দিকে, ফলে বস্তুর বেগ ক্রমাগত হ্রাস পাচ্ছে, ফলে বস্তুর মন্দন হচ্ছে। এই জন্য আমরা তখন মাইনাস দেই। আর যখন বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে, তখন বেগটা ক্রমাগত 9.8 করে বৃদ্ধি পাচ্ছে, বা কেউ যদি আরো ফোর্স দিয়া তাকে নিক্ষেপ করা হয়, তো আরো বেশি বেগ বৃদ্ধি পাবে। এবং দেখা যাচ্ছে
ওই সময় অ্যাকচুয়ালি বেগ বৃদ্ধি পায় অর্থাৎ ত্বরণ হয়। দ্যাটস ওয়াই আমরা লিখি b = u + gt। এই কারণে আমি এখানে প্লাস মাইনাস দিছি। এটাও সিমিলারলি v² = u² + 2ah। অর্থাৎ যখন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন হবে b² = u² - 2ah, আর যখন বস্তুকে উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করা হয় তখন হবে b² = u² + 2ah। ঠিক আছে, ওকে। আসলে এবার আমরা দূরত্বের ইকুয়েশন শিখি। যে ইকুয়েশন আমরা একটা শিখছি s = ut + ½ at²। জাস্ট এটাকে রিপ্লেস করব h দ্বারা, s কে h is equals to ut plus minus half gt স্কয়ার। হ্যাঁ, এখানেও সিমিলার কাহিনী। সেটা কি তুমি দেখো কখন জিটা প্লাস হবে কখন জিটা মাইনাস হবে। যখন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন জি হয়ে যাবে মাইনাস, অর্থাৎ তখন দূরত্বের সূত্র হবে h is equals to ut minus half gt স্কয়ার। আর যখন বস্তু উপরের থেকে নিচের দিকে নিক্ষেপ করা হয় তখন বস্তুর সূত্র হবে h is equals to ut plus half at স্কয়ার, রাইট? ওকে, তো এখানে আমাদের এই তিনটা সূত্রই। এখন এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা কিছু ম্যাথ সলভ করব। আসো। তো বন্ধুরা, পরবর্তী ম্যাথে যাওয়ার আগে আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারি, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা আর হচ্ছে যে পর্যায়কালের বিষয়টা। তো এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতার বিষয়টা ক্লিয়ার করে দিতে পারি। সেটা দেখো, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা নির্ণয়। ঠিক আছে, ওকে। মনে করো একটা বস্তুকে খাড়া উপরের দিকে ইউ মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, সেটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার বেগটা কত হয়ে যাবে? অবশ্যই 0 মিটার/সেকেন্ড হয়ে যাবে। কত হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার বেগ থাকবে সে তো উপরের দিকে উঠতে থাকবে। যখন তার বেগ শেষ হয়ে যাবে তখন কিন্তু সে আর উপরে উঠতে পারবে না, তখন ওই মাধ্যাকর্ষণ ফোর্সের কারণে সে নিচের দিকে চলে আসবে, রাইট? এই জন্য সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে তার বেগটা হয়ে যায়, শেষ বেগটা হয়ে যায় 0। আর আদি বেগ তুমি যেই বেগে তাকে নিক্ষেপ করছো, আর এখানে তো অবশ্যই অভিকর্ষ ত্বরণ জি আছে। তাহলে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করে তার সর্বোচ্চ উচ্চতাটা নির্ণয় করব? অবশ্যই এটা ইউজ করে আমরা সর্বোচ্চ উচ্চতাটা নির্ণয় করব। আসো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি b²। তো b² বলতে এখানে বিটা কত? 0 তারপর হচ্ছে u², ইউটা ইউই দেওয়া আছে, u²। মাইনাস হবে না প্লাস হবে? ডেফিনেটলি মাইনাস হবে, যেহেতু বস্তু উপরের দিকে উঠতেছে আর গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করতেছে? বেগের বিপরীতে, রাইট? নিচের দিকে কাজ করতেছে, তার মানে এটা মাইনাস হবে। আরো ইজিলি হচ্ছে বেগটা হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে তো একসময় 0 হয়ে যাচ্ছে, তার মানে বেগ হ্রাস পাওয়া মানে কি? মন্দন ঘটা। দ্যাটস ওয়াই এখানে মাইনাস হবে -2gh, এটা রাইট? অবশ্যই এখানে এ হবে না, এটা হবে জি। ওকে, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এই 2gh, এটা আছে মাইনাস, এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস, আর এই পাশে তো 0 আছে, এই 0 দাম নেই। h is equals to u²। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা যেহেতু h টা বের করতে চাচ্ছি, তাহলে h is equals to u² আর 2g কে এই পাশে পাঠিয়ে দিতে পারি। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার নির্ণয়ের সূত্র। h, এটাকে এইভাবে লিখতে পারি, h max equals to u² divided by 2g। অর্থাৎ তুমি যদি শুধু আদি বেগটা জানো, কত বেগে তাকে উপরের দিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, এইটা যদি তুমি জানো তাহলে তুমি দেখো তার সর্বোচ্চ উচ্চতাটা নির্ণয় করতে পারবা। কারণ এখানে জি এর মানটা কি? ফিক্সড। জি এর মানটা তো আমরা জানি, জাস্ট আদি বেগটা জানলেই তুমি সর্বোচ্চ উচ্চতাটা নির্ণয় করতে পারবা। তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে u² divided by 2g। ওকে, আসলে এবার আমরা দেখি পর্যায়কালটা কিরকম। তো পর্যায়কাল কাকে বলবো? পর্যায়কাল হচ্ছে কোন একটা বস্তু উপরের দিকে খাড়া নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় নেবে এবং আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে যতটুকু সময় নেবে তাদের মোট সময় কি আমরা বলতেছি ওই বস্তুর পর্যায়কাল। আরো ক্লিয়ারলি বললে বোঝা যাচ্ছে পর্যায়কাল মানে হচ্ছে বস্তুটা কতক্ষণ পর্যন্ত বায়ুতে থাকবে, অর্থাৎ ভূপৃষ্ঠে ফিরে আসবে না। ঠিক আছে, সেটাই হচ্ছে তার পর্যায়কাল। ওকে, তো মনে করো একটা বস্তুকে খাড়া উপরের দিকে ইউ মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, ইউ মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এখন বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে সেই ক্ষেত্রে তার বেগটা কত হয়ে যাবে? 0 মিটার/সেকেন্ড। ঠিক আছে, আর এই সময় ধরো তার সময় লাগছে টি সেকেন্ড, এবং এখানে সর্বোচ্চ উচ্চতাটা হলো h। সর্বোচ্চ উচ্চতাটা হলো কি? h। ঠিক আছে, এখন দেখো তুমি যদি এখান থেকে এই পর্যন্ত উঠতে কতটুকু সময় লাগছে এটা জানতে পারো, তাহলে এখান থেকে নামতে কতটুকু সময় লাগছে সেটাও তুমি জানতে পারবা। তার মানে তুমি এই সময়টা নির্ণয় করলেই পর্যায়কালটা বলে দিতে পারবা। ঠিক আছে,
এখন দেখো উপরে উঠতে যদি 30 সেকেন্ড সময় লাগে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, ডেফিনেটলি সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে বস্তুটাকে ওই 30 সেকেন্ডই সময় লাগবে। এখন অনেকের এটা বিশ্বাস হবে না, কথা হচ্ছে অনেকে বলবে যে এটা উঠছে যেই সময়ে, নামতে তো তার চেয়ে কম সময় লাগার কথা, কারণ এটা অনেক স্পিডে নামতেছে। না, তার কারণ হচ্ছে তুমি দেখো বস্তুটাকে যখন নিক্ষেপ করা হয় তখন তার শুরুতে কিন্তু অনেক স্পিড থাকে, তারপরে আস্তে 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 স্পিডটা কমতে থাকে, কমতে কমতে একসময় জিরোতে পৌঁছে যায়, তখন আর সে উপরের দিকে উঠতে পারে না, এবং জিরো হওয়ার পরে তখন আবার সে নিচের দিকে নামতে থাকে, নামার সময়ও তার প্রথম বেগটা থাকে কম, স্লো, ঠিক আছে। তারপরে তুলনামূলক আস্তে 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 বাড়তে বাড়তে একসময় ভূপৃষ্ঠকে আইসা অনেক স্পিডে আঘাত করে। তো তুমি চাইলে এটা বের করেও দেখতে পারো যে এখানে যেই বেগটায় তাকে নিক্ষেপ করা হয়, তুমি যদি এখান থেকে নামার সময় তার এখানের বেগটা এখানের বেগটা নিক্ষেপ করো, অর্থাৎ এখান থেকে এখানে নামার সময় তার এখানের এই মুহূর্তের অর্থাৎ ভূপৃষ্ঠকে আঘাত করার মুহূর্তের বেগটা তুমি নির্ণয় করো, দেখবা যে এটা সমানই আসবে, তুমি করে দেখতে পারো এটা। আচ্ছা, তো এখান থেকে আমরা আসো এটা নির্ণয় করি। তো এখানে অবশ্যই আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে, দেখো এই চলকগুলা এই সূত্রের ভিতরেই আছে। তো আমরা এখান থেকে লিখতে পারি v is equals to u, তার মানে তুমি খেয়াল করো v কত, এখানে v ডেফিনেটলি 0 equals to u মাইনাস হবে না প্লাস হবে, যেহেতু উপরের দিকে নির্ণয় করতেছি অবশ্যই মাইনাস হবে gt, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে gt কে এই পাশে নিয়ে আসি, gt equals to u, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা t is equals to পাচ্ছি কি u by g, অর্থাৎ আমাদের এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে, অর্থাৎ উত্তানের সময়, হ্যাঁ, সেটা হচ্ছে t equals to u by g, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে u ডিভাইডেড বাই g, অর্থাৎ আদি বেগকে আমরা যদি অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করি তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে সেটা আমরা জেনে যাচ্ছি। এবং দেখো তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে পড়তে বা তার পতনকাল কতটুকু, পতনকাল হচ্ছে t equals to u by g, কারণ আমরা বলেই আসছি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে আসতে ততটুকুই সময় লাগবে, ঠিক আছে। তার মানে এখানে আমরা পর্যায়কালটা কি লিখতে পারি, এখানে আমরা পর্যায়কালটা লিখতে পারি, সুতরাং পর্যায়কাল t is equals to 2t, সমান মানে 2 into t এর ভ্যালু কত u by g equals to 2g by u, তার মানে আমরা নরমালি বলতে পারি পর্যায়কাল t is equals to 2u divided by g, ঠিক আছে। অর্থাৎ পর্যায়কাল যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের সূত্র হবে 2u divided by g, আর যদি আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগছে বা উত্থানকাল নির্ণয় করতে বলে তাহলে t equals to হবে u by g, অথবা সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফিরে আসতে কতটুকু সময় লাগছে সেটা হবে u by g। এটা আমরা একটু লিখে দিতে পারি, উত্থান বা পতনের সময়, উত্থান বা পতনকাল, ঠিক আছে। ওকে, কি বলছে, একটি পাথরকে খাড়া উপরের দিকে 720 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করা হলো, পাথরটির সর্বোচ্চ উচ্চতা ও পর্যায়কাল নির্ণয় করতে বলছে, সর্বোচ্চ উচ্চতা ও পর্যায়কাল নির্ণয় করতে বলছে। তো এখানে ডেফিনেটলি এত বেগে যেহেতু নিক্ষেপ করছে এটাই তো আদি বেগ, u equals to 720 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে অবশ্যই আমাদের আদর্শ এককে নিয়ে নিতে হবে, তাহলে এটাকে কি করতে হবে 720 ইনটু 1000 মিটার, আর এটা হয়ে যাবে কত 3600 সেকেন্ড, রাইট। ওকে, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 শূন্য চলে গেল, 36 দ্বিগুণা 72 20, আর এখানে হচ্ছে 20 দ্বারা 10 কে গুণ করলে হবে 200 মিটার পার সেকেন্ড, রাইট। আর g ইকুয়ালস টু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ। ওকে, তো এখানে দেখো সর্বোচ্চ উচ্চতা, তাহলে আমরা জানি কি সর্বোচ্চ উচ্চতা h max is equals to u স্কয়ার বাই 2g, ঠিক আছে। তাহলে u এর ভ্যালু কত, u এর ভ্যালু হচ্ছে 200 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8 সমান এখান থেকে কত আসে, স্কয়ার করলে পাবো আমরা 40000 ডিভাইডেড বাই এটা পাবো 19.6, এবং এখানে ক্যালকুলেট করলে যা আসবে এত মিটারই হবে আমাদের সর্বোচ্চ উচ্চতা।
আসলে এবার আমরা দেখি পর্যায়কাল সূত্র আমরা কি শিখছি। পর্যায়কালের সূত্র আমরা শিখছি t is equals to 2u divided by g, ঠিক আছে। তাহলে 2 ইনটু ইউর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 200 ডিভাইডেড বাই 9.8, ঠিক আছে। ওকে, এখানে আসবে 400 ডিভাইডেড বাই 9.8, দেন এটাকে ক্যালকুলেট করলে যা আসবে এত সেকেন্ডই হবে আমাদের পর্যায়কাল, ঠিক আছে।